জুলাই তো করছে ওই যে মাজারে যারা ছিল ওরা ওদের কালচারের জায়গা থেকে ওইটাই তো হচ্ছে যে ব্যাপার। কিন্তু ভাঙতে যারা যাচ্ছে আগ্রাসী, এরা কিন্তু আগেও অটোক্রেটিক সরকারের সময়ও সেই সরকারের সিস্টেমের মধ্যে থেকেছে, সুবিধা নিয়েছে। যে আমাদের সংকটটা আসলে তিনটা জাতীয়তাবাদের সংকট। একটা জাতীয়তাবাদ হচ্ছে বাঙালি মুসলিম জাতীয়তাবাদ, আর একটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ, এবং আরেকটা হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। ৭০-এর নির্বাচনকে যদি আপনি একটা জনসমর্থন হিসেবে দেখেন, ৭০-এর নির্বাচনে মানুষ মুসলিম জাতীয়তাবাদকে প্রত্যাখ্যান করলো। আমাদের যে সংবিধানটা লেখা হয় সেটা যেমন অনেকভাবে প্রোগ্রেসিভ, হ্যাঁ, এবং আধুনিক রাষ্ট্রের একটা ভিত্তি, বাট একই সাথে সেই জাতীয়তাবাদের প্রশ্নটা সলভ করতে পারলো না। বাঙালি জাতীয়তাবাদের ধারণ করছে আওয়ামী লীগ, আর বাংলাদেশি জাতীয়তাবাদ প্রজেক্ট আকারে নিল বিএনপি, তাই তো? এখন এই তিন জাতীয়তাবাদী তো বাংলাদেশের সোসাইটিতে এক্সিস্ট করে, এর মধ্যে শুধু একটা জাতীয়তাবাদের বিবর্তন ঘটেছে, মুসলিম জাতীয়তাবাদের। এখানে তো একটা ঘটনা ঘটেছে যে জুলাইকে বাঙালি মুসলিম জাতীয়তাবাদীরা এটাকে নিজেদের বিজয়ের প্রজেক্ট আকারে দেখাইতে চেয়েছে। মসজিদের একজন ইমামের দায়িত্ব এই না যে অনেকগুলো লোককে এক জায়গায় করে একটা ছিনতাইকারীকে মেরে ফেলা। বিএনপির বহু নেতা কর্মী গত ১৯ বছর জামাতের সাথে থেকে সে ভুলে গেছে যে তার প্রজেক্ট হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদের প্রজেক্ট। সে মনে করছে তার প্রজেক্ট বাঙালি মুসলিম জাতীয়তাবাদ, এবং কারণ মুসলমান। দর্শক, ঢাকা পেপারসের নিয়মিত আলাপে আপনাদের স্বাগত জানাই। আজকে আমাদের সাথে পডকাস্টে আছেন খুব বিশেষ একজন অতিথি। আমাদের সাথে আছেন শিক্ষক ও গবেষক আসিফ বিন আলী। আপনারা আসিফ বিন আলীকে চিনে থাকবেন, সোশ্যাল মিডিয়ায় উনি বেশ সরব উপস্থিতিতে থাকেন এবং বাংলাদেশের কন্টেম্পোরারি ইস্যুর অনেক বিষয়ে নিয়মিত কথাবার্তা বলেন। আসিফ বিন আলী, আপনাকে শুভেচ্ছা জানাই। আপনাকে ধন্যবাদ আমাকে আপনার শোতে আমন্ত্রণ জানানোর জন্য। ভাই, আপনার সাথে আসলে আমার অনেকগুলো বিষয়ে জানা বোঝার জায়গা আছে, এবং এইটা আসলে খুব খোলামেলাভাবে কথা বলার সুযোগ আমরা সচরাচর পাই না। এই কারণে খুব আনকনভেনশনাল কিছু বিষয়ে আলাপ করব, আর নর্মাল স্ট্রাকচারাল প্রশ্ন কিছু থাকবে আর কি। প্রথমে আপনার কাছে জানতে চাই যে ধরেন ফেব্রুয়ারিতে ইলেকশন হইলো, এবং এই ইলেকশনের পরে আমরা প্রায় ১০০ দিন পার করলাম। নতুন সরকারকে কেমন দেখতেছেন? এবং আমরা যে একটা দীর্ঘ ফ্যাসিবাদী রেজিম, তারপর একটা অভ্যুত্থান, এরপরে একটা অন্তর্বর্তী সরকার, এত কিছু পার হয়ে এসে একটা গণতান্ত্রিক দেশে আছে, কতটা গণতন্ত্রের মধ্যে আছে বলে মনে হচ্ছে? দেখেন, আপনি অনেক বড় প্রশ্ন করছেন, এবং এই প্রশ্নের আসলে সহজ উত্তর হয় না, কারণ প্রশ্নটা খুবই কমপ্লেক্স। আমি যদি নির্বাচনের জায়গা থেকে শুরু করি, সেটা আমি বলবো যে হ্যাঁ, একটা লং অটোক্রেটিক গভর্নমেন্টের পরে একটা খুবই ডিস্টার্বিং এবং হচ্ছে কি বলা যায় যে বিশৃঙ্খল একটা ইন্টেরিয়াম সরকারের পরে নির্বাচনের মাধ্যমে যে সরকারটা ক্ষমতায় এসছে, সেটা আপাতত সোসাইটিতে কিছু আস্থার জায়গা তৈরি করেছে। তো আমরা অটোমেটিক দেখতে পাচ্ছি যে সিস্টেম ফাংশন করা শুরু করেছে, হ্যাঁ, মোটামুটি ব্যুরোক্রেসি তার মাস্টার ফেরত পেয়েছে, জুডিশিয়ারি তার জায়গা থেকে একটু ফাংশন করা শুরু করছে। সো রাষ্ট্রের যে অ্যাজ ইউজুয়াল বিজনেস, এইটা শুরু হয়েছে, তো এটা একটা ভালো দিক। কিন্তু গণতন্ত্রের যে প্রশ্নটা আপনি করলেন, এইটা বলার এখনো সময় আসেনি, কারণ এটা ৪ মাস মাত্র। হ্যাঁ, এইটা হয়তো বা আমরা বিচার করতে পারবো আরও কয়েক বছর পরে গিয়ে, কারণ এখন নির্ভর করবে গণতন্ত্রের সংজ্ঞাটার উপরে। গণতন্ত্রের সংজ্ঞা যদি এটা হয় যে নির্বাচনে ভোট দিয়ে মানুষ তার পছন্দের প্রার্থীকে পছন্দ করেছে, তো সেটা অলরেডি তো হয়ে গেছে, ইলেকটোরাল ডেমোক্রেসি হলো। কিন্তু প্র্যাকটিসিং ডেমোক্রেসি যেটা, অর্থাৎ সমাজে প্র্যাকটিসে, হ্যাঁ, রাষ্ট্রীয় পলিসিতে গণতন্ত্র কতটুকু চর্চা হচ্ছে, সেটা বোঝার জন্য ৪ মাস যথেষ্ট সময় না, আরও খানিকটা সময় লাগবে এই ব্যাপারে মন্তব্য করার জন্য। ওকে, আপনার কাছে একটা বড় প্রশ্ন আমার, সেটা হচ্ছে যে কি আপনি একটা আলাপে বলতেছিলেন যে কি বাংলাদেশের সংকটটা হচ্ছে ৩টা জাতীয়তাবাদের সংকট। এই ৩টা জাতীয়তাবাদ আসলে কি, এবং এই সংকটের কথা আপনি কেন বলতেছেন? দেখেন, এইটা আমার বাংলাদেশের সোসাইটি বোঝার একটা কোর আর্গুমেন্টের জায়গা বলতে পারেন, যে খানিকটা গত ১০-১৫ বছরে আমার যে একাডেমিক চর্চা, সেইখান থেকে আমার মনে হয়েছে যে আমাদের সংকটটা আসলে ৩টা জাতীয়তাবাদের সংকট। অন্য অনেকেই অনেকভাবে দেখতে পারেন, কিন্তু আমি ৩টা জাতীয়তাবাদের সংকট হিসেবে দেখি, এবং এটার ব্যাখ্যাটা আমি যেটা বলছি যে একটা জাতীয়তাবাদ হচ্ছে বাঙালি মুসলিম জাতীয়তাবাদ, আর একটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ, এবং আরেকটা হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। আপনি যদি বাংলা ভূখণ্ডের, আমি ভূখণ্ড বলছি, দেশ না, বাংলা ভূখণ্ডের গত ১০০ বছরের রাজনৈতিক ইতিহাস নেন, ১০০-১২০ বছরের, ধরেন শুরু করেন বঙ্গভঙ্গ থেকে ১৯০৫-৬ সাল থেকে, হ্যাঁ, ওই সময় আমরা প্রথম দেখতে পাচ্ছি একটা জাতি হিসেবে আলাদা সত্তা তৈরি হওয়ার কিছু সিম্বলিক প্রেজেন্স। হ্যাঁ, কারণ নেশন তো তৈরি হয়, নেশন ইজ এ ইমাজিনারি ক্যাটাগরি, কিন্তু
নেশন কিন্তু ন্যাচারাল কিছু না, ইটস ইমাজিন করে মানুষ একসাথে। তো এই কিছু ইমাজিনেশন তখন তৈরি হতে থাকে, ওকে পূর্ব বাংলা আলাদা, পূর্ব বাংলার মুসলমানরা একটু আলাদা, হ্যাঁ, তাদের আচার আচরণ চর্চা এটা কলকাতার থেকে একটু আলাদা, পশ্চিমবাংলা থেকে আলাদা। এই যে কিছু কিছু সিম্বল ইমাজিনেশনে আসা শুরু করে, কনক্রিট হওয়া শুরু করে, এবং রাজনৈতিক শিল্পী, লেখক, সাহিত্যিক তারাও এই ইমাজিনেশনগুলো এন্ডোর্স করা শুরু করে। তো আমরা দেখলাম যে সব থেকে ওল্ডেস্ট জাতীয়তাবাদ হচ্ছে মুসলিম জাতীয়তাবাদ, এবং যেটা বঙ্গভঙ্গের প্রেক্ষিতে আসলো। পরবর্তীতে দেখলাম যে এই জাতীয়তাবাদ ওভার দ্য টাইম খুবই স্ট্রং হলো, এই জাতীয়তাবাদের নেতৃত্ব নিল মুসলিম লীগ, এবং এই জাতীয়তাবাদ 47-এ এসে একটা সফল ভাবে একটা দেশ পেল, পাকিস্তান পেল পার্টিশনের পরে। সো মুসলিম জাতীয়তাবাদী যে প্র্যাকটিসটা বাংলায় সেই সময় তৈরি হলো, এবং একই সাথে পশ্চিম পাকিস্তানেও, আমি শুধু বাংলাটাতেই ফোকাস করি, সেটা ধরেন একটা সাকসেসফুল আউটকাম হলো পাকিস্তান। এবং পাকিস্তান হওয়ার পরে আমাদের এই অঞ্চলের মানুষ তো ধর্মের ভিত্তিতেই পাকিস্তান চেয়েছে, মানে ধর্মীয় আইডেন্টিটির ভিত্তিতে, ধর্ম না, আমি বলবো ধর্মীয় আইডেন্টিটির ভিত্তিতে। তারপরে স্বাধীন দেশে সে যখন দেখলো যে আরে স্বাধীন দেশে তো আমার ভালো থাকার কথা, আমার আরো বেশি অধিকার পাওয়ার কথা, কিন্তু সে বঞ্চনার শিকার হওয়াটা কন্টিনিউ হতে থাকলো। এবার সে খেয়াল করে দেখলো যে না, তার বঞ্চনার কারণ এই না যে ধর্ম, সেও মুসলমান, তাকে যে বঞ্চনা করছে সেও কিন্তু মুসলমান, তাই তো? তার বঞ্চনার কারণ কি? সে বাঙালি, আর তাকে যে বঞ্চনা করছে সে হচ্ছে অবাঙালি, বিশেষ করে পশ্চিম পাকিস্তান থেকে তাদের যে শাসক গোষ্ঠী। তো তখন মনে হলো তার মানে ধর্মীয় জাতীয়তাবাদ আর আমার বঞ্চনার উত্তর দিতে পারছে না, তাহলে আমাকে নতুন একটা ইমাজিনেশন লাগবে, এবং এই নতুন ইমাজিনেশনটাই হলো তখন বাঙালি জাতীয়তাবাদ। আপনি যদি দেখেন 52 ভাষা আন্দোলন তার একটা কোর এলিমেন্ট আকারে কাজ করলো। 47 থেকে 71 এই 24 বছরে ওই যে জাতীয়তাবাদ, যেটা ওই তখনকার শিল্পী, লেখক, সাহিত্যিক, রাজনীতিবিদ, হ্যাঁ, তারা সবাই কিন্তু এই বাঙালি জাতীয়তাবাদের উপরে ফোকাস করলো। তার সেন্ট্রাল পয়েন্ট কি? ভাষা, সংস্কৃতি এবং এথনিসিটি, তাই তো? খাদ্যাভ্যাস, এথনিসিটি সবগুলো মিলে 1971 ছিল একটা কনফ্লিক্ট পয়েন্ট, মেজর কনফ্লিক্ট পয়েন্ট। এখানে আমরা একদিক থেকে দেখছি যে পাকিস্তান আর্মি মুখোমুখি হচ্ছে যে বাংলাদেশিদের উপরে অত্যাচার করতেছে। আমি যদি এটাকে একটু থিওরিটিক্যাল জায়গা থেকে দেখি, তাহলে দেখবো যে একটা জাতীয়তাবাদের সাথে আরেকটা জাতীয়তাবাদের কনফ্লিক্ট। মুসলিম জাতীয়তাবাদ পাকিস্তানকে টিকায় রাখতে চায়, বাঙালি জাতীয়তাবাদ পাকিস্তান ফ্রেমওয়ার্ক ভেঙে একটা স্বাধীন বাংলাদেশ চায়, তাই তো? যুদ্ধ হলো, বাঙালি জাতীয়তাবাদের নেতৃত্বে থাকলো আওয়ামী লীগ, এবং মুসলিম জাতীয়তাবাদের পক্ষে থাকলো জামায়াতে ইসলামী এবং মুসলিম লীগ। 70-এর নির্বাচনকে যদি আপনি একটা জনসমর্থন হিসেবে দেখেন, 70-এর নির্বাচনে মানুষ মুসলিম জাতীয়তাবাদকে প্রত্যাখ্যান করলো এবং বাঙালি জাতীয়তাবাদকে গ্রহণ করলো, কিন্তু সেই নির্বাচনে এই মীমাংসাটা সহজভাবে মেনে নেওয়া হলো না, তাহলে যুদ্ধ হলো, এবং যুদ্ধে বাঙালি জাতীয়তাবাদ জয়লাভ করলো, এবং যেটা মুসলিম জাতীয়তাবাদ, যেটা মুসলিম লীগ এবং জামাতের নেতৃত্বে ছিল, তারা পরাজিত হলো। তাহলে এই বাঙালি জাতীয়তাবাদ তারা এসে রাষ্ট্রটা পেল, ঠিক যেভাবে 1947-এ মুসলিম জাতীয়তাবাদ পাকিস্তান পেল। তাহলে বাঙালি জাতীয়তাবাদ যখন রাষ্ট্র বানানো শুরু করলো, তখন বাঙালি জাতীয়তাবাদ একটা প্রশ্নের মুখোমুখি পড়লো। রাষ্ট্রের আন্দোলন তো বাঙালি হিসেবে করছি, কিন্তু রাষ্ট্র তো সবার, রাষ্ট্র তো অবাঙালিরও, মানে যে পাহাড়ে আছে তারও, যে আদিবাসী, চাকমা, মারমা, সাঁওতাল তারও, আবার বাঙালিরও। ওই প্রশ্নের উত্তর আমরা ওই সময় ইনস্ট্যান্ট দিতে পারিনি। এই কারণে দেখবেন যে সংবিধান, আমাদের যে সংবিধানটা লেখা হয় সেটা যেমন অনেকভাবে প্রোগ্রেসিভ, হ্যাঁ, এবং আধুনিক রাষ্ট্রের একটা ভিত্তি, বাট একই সাথে সেই জাতীয়তাবাদের প্রশ্নটা সলভ করতে পারলো না। এবং এইটা পরবর্তীতে এসে আমরা দেখলাম যে আহমেদ ছফা খানিকটা আলাপ তুলেছিল যে বাংলাদেশি জাতীয়তাবাদের কনসেপ্টের জায়গা থেকে, যে লিগাল জাতীয়তাবাদ, অর্থাৎ এই ভূখণ্ডে যারা জন্মগ্রহণ করছে, এই যে 1,47,570 বর্গ কিলোমিটারের যে মানচিত্রটা আমরা পেলাম, এখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, নারী, পুরুষ যেই জন্ম নিক, সে লিগালি এখানকার নাগরিক। এই যে জাতীয়তাবাদ এথনিসিটি বা ধর্মের ওপরে না, তার লিগ্যাল অস্তিত্বের ওপরে, এই আলাপটা তখন শুরু হলো, এবং এটার পলিটিক্যাল বাস্তবায়ন করলেন জিয়াউর রহমান। এখন জিয়াউর রহমান মিলিটারি ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, হ্যাঁ, এবং তিনি পলিটিশিয়ান না, তিনি পরবর্তীতে রাজনীতিবিদ হয়েছেন, কিন্তু তার ক্ষমতায় আসা তো মিলিটারি পাওয়ারের প্রেক্ষিতে, তাই তো? সেখানে একটা জনসমর্থন ছিল, কিন্তু তার যে কোর সোর্স অফ পাওয়ার এটা তো মিলিটারি ছিল। তাকে এসে তো যখন ক্ষমতা তিনি নিয়ন্ত্রণ নিতে চাইলেন, তাকে তো ক্ষমতা ভাগ করতে হলো। তখন সোসাইটিতে 3টা কম্পিটিং অংশ। একটা অংশ যারা মুক্তিযোদ্ধাদের অংশ, হ্যাঁ, যারা মনে করে দেশটা তাদের মতন করে চলবে। আরেকটা অংশ যারা হচ্ছে পরাজিত রাজাকার,
যা তারা সোসাইটিতে নিজেদের অবস্থান জানান দিচ্ছে, কারণ তারা পরাজিত হয়েছে, কিন্তু তারাও তো সোসাইটিতে ওই সময় ছিল। 3 নম্বর একটা অংশ, তারাও মুক্তিযোদ্ধা, কিন্তু তারা সমাজে এক ধরনের বিপ্লব চায়, জাসদের যে অংশটা। এখন জিয়াউর রহমান, সে তো তখন তাকে ক্ষমতা ভাগ করতে হয়েছে, সো তিনি হার্ড পাওয়ার রাষ্ট্রের, এটা তো এই 3টা গ্রুপের মধ্যে ভাগ করলেন, শেয়ার করলেন। কিন্তু তার যে জাতীয়তাবাদী প্রজেক্টটা ছিল সেটা হচ্ছে এই লিগ্যাল জাতীয়তাবাদী প্রজেক্ট। তার মানে আমি যদি এভলিউশন দেখি, বিবর্তন দেখি, বিবর্তনটা হলো তাহলে আমরা আন্দোলন শুরু করলাম মুসলিম জাতীয়তাবাদ হিসেবে। একটা সময় গিয়ে এই ভূখণ্ডের মানুষ মনে করলো যে মুসলিম জাতীয়তাবাদ যথেষ্ট না, তখন আমরা বাঙালি জাতীয়তাবাদে ঢুকলাম, এথনিসিটি, ভাষা, আরও ওপেন ক্যাটাগরি। এবং সেটাতে যখন সফল হলাম, তখন যখন রাষ্ট্রসভার সাথে ভাগ করার প্রশ্ন আসলো, তখন আসলো বাংলাদেশি জাতীয়তাবাদ। থিওরিটিক্যালি যদি চিন্তা করি, তাহলে এই 3টা জাতীয়তাবাদের 3টা পার্টি ধারণ করছে। আমরা দেখলাম মুসলিম জাতীয়তাবাদ ধারণ করছে জামায়াত ইসলামী, পরে সে জিয়াউর রহমানের সময় তারা রাজনীতিতে ফেরত আসলো। বাঙালি জাতীয়তাবাদের ধারণ করছে আওয়ামী লীগ, আর বাংলাদেশি জাতীয়তাবাদ প্রজেক্ট আকারে নিল বিএনপি, তাই তো? এখন এই 3 জাতীয়তাবাদী তো বাংলাদেশের সোসাইটিতে এক্সিস্ট করে, এর মধ্যে শুধু একটা জাতীয়তাবাদের বিবর্তন ঘটেছে, মুসলিম জাতীয়তাবাদের। যখন জামায়াত ইসলামী 2014 পর্যন্ত 13-14 পর্যন্ত দেখলো যে সে আসলে মুসলিম জাতীয়তাবাদ দিয়ে খুব একটা সুবিধা পাচ্ছে না, সে মেইন স্ট্রিমে আসতে পারছে না, এবং শাহবাগ এবং শাপলার যখন আন্দোলন হলো, এবং জামায়াতের, ওইটা তো এক অর্থে জামায়াতের রাজনৈতিক পরাজয় ছিল, তাই না? মানে যুদ্ধাপরাধের বিচার, এইটা জাহানারা ইমামের যে দাবি, এটা কিন্তু জনগণের দাবি, এইটা কিন্তু মানে কোনো পলিটিক্যাল প্রজেক্ট না। যে গণহত্যা করছে তার বিচার করতে হবে, যে মাস ম্যাসাকার করছে তার বিচার করতে হবে, এই সামান্য সত্যটাই কিন্তু তিনি ধারণ করেছিলেন। তো সেখান থেকেই তো হলো, তো ওইখানে তো জামাতের একটা রাজনৈতিক পরাজয় হয়েছে, এবং এটা পরবর্তীতে আওয়ামী লীগ অ্যাবিউজ করেছে, মিসইউজ করেছে। কিন্তু এখানে জামাত একটা জিনিস কিন্তু টের পায়, যে শুধু সে মুসলিম জাতীয়তাবাদ দিয়ে কিছু করতে পারবে না, কারণ বাঙালি পরিচয়টা এত স্ট্রং যে শুধু মুসলিম দিয়ে এটাকে ইয়ে করা যাবে না। তখন তারা এটাকে কনভার্ট করলো। আহমেদ ছফা যে বাঙালি মুসলিম আইডেন্টিটি নিয়ে আলাপ করলো, যেটা ছিল মোর একটা এক্সপ্লোরেটরি কালচারাল আইডেন্টিটি, জামায়াতি বুদ্ধিজীবীরা এটাকে কনভার্ট করে জাতীয়তাবাদে নিয়ে চলে গেল। সো আহমেদ ছফার কনসেপ্ট এক জায়গাতে যেমন হচ্ছে যে বিএনপির দিক থেকে বাংলাদেশি জাতীয়তাবাদে গেল, আবার উনার এই বাঙালি মুসলিম টার্মটাই এটাকে কাউন্টার করে, ক্রিটিক করে, এটাকে জামায়াত তার জাতীয়তাবাদের প্রজেক্ট আকারে নিল। সো এই মুসলমান জাতীয়তাবাদ কনভার্ট হয়ে তখন বাঙালি মুসলমান হলো। দেখেন, আপনিও মুসলমান, আমিও মুসলমান, মানে আমি প্রিজিউম করে নিচ্ছি বেসড অন ইওর নেম, আমি নিজেকে মুসলমান হিসেবে আইডেন্টিফাই করি। হ্যাঁ, এখন এই যে বাঙালি মুসলিম, এইটা শিয়া কি এর অংশ? বা যে জামায়াত করে না সে কি এটার অংশ? বা যে আওয়ামী লীগ করে সে কি বাঙালি মুসলমানের যে ফ্রেমওয়ার্ক সেটার অংশ কিনা? তো এই কারণে আমি বলছি যে বাংলাদেশের রাজনীতির প্রবলেম হচ্ছে এই 3 জাতীয়তাবাদের প্রবলেম। 3টা রাজনৈতিক পার্টি এই 3টাকে লিড করছে, এবং যেই এখানে একটা আর একটাকে ধ্বংস করতে যাবে সেই ধ্বংস হয়ে যাবে। তাহলে সমাধান কি? মানে সেই ধ্বংস হয়ে যাবে এবং রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে, কারণ জাতীয়তাবাদ ভিন্ন জিনিস। হ্যাঁ, এটার উপায় একটাই, সেটা হচ্ছে একটা ফাংশনাল ডেমোক্রেসি, ইলেকটোরাল সিস্টেম। 5 বছর পর পর যে জাতীয়তাবাদী মানুষ গ্রহণ করবে তারে ওইটা গ্রহণ করতে দিতে হবে। যাকে ভোট দিবে সেই এসে ক্ষমতায় আসবে, 5 বছর পর চলে যাবে। যেই এককভাবে থাকতে চাইবে, অপর 2জনকে বা 1জনকে ধ্বংস করতে চাইবে, সে যতই ছোট হোক, পুরো রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে। দেখেন, আমি চিন্তা করতেছি মোর রাষ্ট্রের জায়গা থেকে। কেন জানেন? আমরা যে রাষ্ট্রে এখন আছি, এইটা কিন্তু অনেক দিনের পরিশ্রমের ফসল। এই রাষ্ট্র পাওয়া কিন্তু সৌভাগ্যের ব্যাপার। এবং আপনি যদি শুধু চিন্তা করেন, 2য় বিশ্বযুদ্ধের সময় যে লক্ষ লক্ষ মানুষ না খেতে পেয়ে মারা গেছে বাংলার, 47-এ দাঙ্গায় লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, এবং লক্ষ লক্ষ মানুষ উদ্বাস্তু হয়েছে। 71-এর গণহত্যার সময় লক্ষ লক্ষ মানুষ নিহত হয়েছে, উদ্বাস্তু হয়েছে, অনেকে আর ফেরতই আসতে পারে নাই কোনোদিন তার জায়গায়। এই যে এতগুলো মৃত্যু, নিহত, এবং এগুলো যদি আপনি চিন্তা করেন, আপনি দেখবেন এগুলো কোটির সংখ্যা পার হয়ে গেছে। কিন্তু তারপরে যে রাষ্ট্রটা পেলাম, এখন সেটাকে আমরা এই 3 জাতীয়তাবাদের সংকটে, সংঘর্ষে ধ্বংস করে ফেলবো? প্রতিবার কি 5 আগস্ট ঘটাবো? নাকি আমরা সেন্সিবল ওয়েতে চিন্তা করবো, ওকে ফাইন, তুমিও আসো আমিও আসি, তাহলে চলো একটা ওয়ে আবিষ্কার করি, সেটা হচ্ছে ইলেকশন, জনগণ ঠিক করুক কে তাকে গ্রহণ করবে। ভাই, আপনার কাছে আসলে জানতে চাই, জুলাই প্রেক্ষাপটে আপনার আগের আলাপটার সাথে একটু যুক্ত হই, যে ধরেন জুলাই অভ্যুত্থান তো ধরেন আমি আমার জীবনে সবচেয়ে বড়, এত মানুষের রাস্তায় একবারই দেখছি, আমরা তো আর 90 দেখি নাই। তো এই জুলাই অভ্যুত্থানের ক্ষেত্রে আপনি যে ওই যে বলছিলেন না, যে
এই ইনক্লুশনের ব্যাপারটা, ধরেন আমিও তো আবার সমাজের একটা বর্গকে বিলং করে চলছি ছাত্র জীবনে, তার পরবর্তী জীবনে ইত্যাদিতে, এবং জুলাইয়ের সময় আমরা যে ধরেন সমস্ত বর্গগুলোকে একসাথে করতে পারছি, এবং এইটাই একটা বড় ফোর্স হিসেবে এই ঘটনাটা ঘটানোর ক্ষেত্রে একটা নিয়ামক ভূমিকা পালন করছে। কিন্তু জুলাইয়ের পরে জুলাইয়ের নেতৃত্ব নিয়ে আমরা এক ধরনের একটা রাজনীতি হয়তো দেখছি আর কি, এবং এইটাকে একটা জাতীয়তাবাদে, মানে আপনার সংজ্ঞা থেকে যদি ধরি, একটা স্কুলের ভিতর ঢুকাই ফেলার একটা প্রাণান্তর চেষ্টা আমরা দেখতে পাইছি। একদিকে এটাও সত্য যে ধরেন এখানে যেমন বামপন্থী সংগঠনগুলো খুব সক্রিয় ছিল, শিবিরও তো খুব সক্রিয় ছিল, দ্যাট ইজ ট্রু। আবার অভ্যুত্থানের গর্ভ থেকে বের হয়ে আসা দল এনসিপি, তাদের যেই মানে তারা যেভাবে ধরেন এই এক ধরনের ওই যে ইনক্লুশনটা আমরা তাদের কাছে আশা করছিলাম, শেষ পর্যন্ত আমরা সেটা দেখি নাই। আমরা ইলেকশনের আগে আগে অনেক প্রতিশ্রুত, মানে খুব প্রতিশ্রুতিশীল এনসিপি নেতাদেরকে এনসিপি থেকে বের হয়ে যেতে দেখছি, অনেকটাই যেন তার ডানপন্থার দিকে ঝুঁকে পড়ার একটা প্রবণতা। আপনার কাছে কি মনে হয় না যে ধরেন এই অভ্যুত্থানের যে এই কোর পয়েন্টের যে এই বহুত্ববাদী এসেন্সটা, সেইটারে আসলে এই দলগুলা কি আসলে ডিটোরেট করছে, বা এই বিষয়ে আপনার কমেন্ট কি হবে? দেখেন, এখানে তো একটা ঘটনা ঘটেছে যে জুলাইকে বাঙালি মুসলিম জাতীয়তাবাদীরা এটাকে নিজেদের বিজয়ের প্রজেক্ট আকারে দেখাইতে চেয়েছে, কারণ যে কোনো জাতীয়তাবাদের একটা বিজয়ের মোমেন্ট লাগে তার লেজিটিমেসির জন্য। তো ধরেন মুসলিম জাতীয়তাবাদের বিজয়ের মোমেন্ট ছিল পাকিস্তান, কিন্তু আমরা ওইটাকে তো ডিনাউন্স করেছি, করে তখন বাঙালি জাতীয়তাবাদের তাহলে বিজয়ের মোমেন্ট কোনটা? বাঙালি জাতীয়তাবাদের বিজয়ের মোমেন্ট হচ্ছে ৭১। খুবই ইন্টারেস্টিংলি বাংলাদেশি জাতীয়তাবাদও কিন্তু সোর্স হচ্ছে ৭১। আপনি যদি এই দুইটার কোর সোর্সটা দেখেন, তাহলে বাঙালি জাতীয়তাবাদের মানে পাপ কোনটা? তার পাপ হলো যে সে ২০১৪ পর থেকে ২০২৪ পর্যন্ত এই যে ১০ বছরের ৩টা ইলেকশন এবং একটা অটোক্রেটিক সিস্টেম তৈরি করলো, এই সিস্টেমটার সম্মতি উৎপাদনের জন্য সে বাঙালি জাতীয়তাবাদকে ব্যবহার করেছে, তাই তো? ওকে, এখন এর প্রেক্ষিতে যে ধরেন আন্দোলনটা হলো, সেই আন্দোলনে কিন্তু বাঙালি জাতীয়তাবাদ একটু ব্যাকসিট নিল, হ্যাঁ। এবং যখন এই যে আন্দোলনটা হলো, তখন যদি আপনি দেখেন সিম্বল আকারে, যেমন আমার মনে আছে আমি আন্দোলনের সময়, এটা ১৭-১৮ তারিখের দিকে বা তার কিছু পরে, আমি নর্থ সাউথের ৮ নম্বর গেট ক্রস করছি, তখন আমি নর্থ সাউথে পড়াচ্ছিলাম। দেখি নর্থ সাউথের ৮ নম্বর গেটের দুই পাশে, এক পাশে লেখা আছে উই রিভল্ট, আর এক পাশে লেখা আছে দাবায় রাখতে পারবে না। এখন আপনি যদি দেখেন দাবায় রাখতে পারবে না, এটা হচ্ছে বঙ্গবন্ধু স্লোগান ৭ই মার্চের ভাষণে। উই রিভল্ট শহীদ জিয়ার স্লোগান, তাই তো? বিশ্ববিদ্যালয়ের একটা গেটে দুই পাশে দুইটা লিখছে, তার মানে সিম্বলিক আকারে যে অ্যাসপাইরেশন তার রাষ্ট্রের, হ্যাঁ, সেইখানে তো একটা ঐক্য ছিল, তাই তো? ঝামেলা কিন্তু, এবং এই ঐক্যটাই কিন্তু আবার হয়েছে কিন্তু ওই বাঙালি জাতীয়তাবাদের বিরুদ্ধে, তার যে ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে, হ্যাঁ, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে না, কিন্তু তার ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে। এখন বাঙালি মুসলিম জাতীয়তাবাদ তো দেখে যে ৭১ তার পরাজয় মোমেন্ট, ৭১ তো তার জয়ের মোমেন্ট না, যেটা অন্য দুইটা জাতীয়তাবাদ দেখে। তো ফলে যেভাবে ধরেন বিএনপি বা তার যে জাতীয়তাবাদী গ্রুপ, তারা যেভাবে জুলাইকে রিড করেছে, সেইভাবে তো ধরেন বাঙালি মুসলিম জাতীয়তাবাদীরা করে নাই। তারা দেখেছে এইটা আমার বিজয়ের মোমেন্ট হতে হবে, এবং এই কারণেই কিন্তু তারা বলছে ৪৭-২৪, মাঝখানে ৭১ নাই, কারণ ওইটা তো তার জন্য শেমের মোমেন্ট, পরাজয়ের মোমেন্ট। তো ওই জায়গা থেকেই তারা এটা করতে গিয়ে যে কাজটা হয়েছে, যে বাংলাদেশি জাতীয়তাবাদের যারা ধরেন এইটা চর্চা করে বা চিন্তা করে, তারা এটা কাউন্টার দিতে পারে না প্রথমত। সো তারা তাদের যে দাবি জুলাইয়ের উপরে, এইটা মানে নিতে পারে নাই, এটাকে বোঝা, এটাকে এঙ্গেজ হওয়া, সেটা করতে ফেল করেছে। অন্যদিকে বাঙালি মুসলিম জাতীয়তাবাদীরা এটাকে এমনভাবে প্রজেক্ট করেছে এটা তাদেরই বিজয়। এখন দেখেন, আমি মোর থিওরিটিক্যাল জায়গা থেকে কথা বলছি, এবং আমি জানি যে এটা একটু কমপ্লেক্সও, কারণ যারা ন্যাশনালিজমের স্টাডির সাথে পরিচিত না, তাদের জন্য এগুলো একটু কমপ্লেক্স মনে হতে পারে। বাস্তবতা হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশের একটা, বিশেষ করে পলিটিক্যাল স্পেস, একটা সংকটের জায়গা হয়েছে কি, বিএনপির জাতীয়তাবাদ হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। বিএনপির বহু নেতা কর্মী গত ১৯ বছর জামাতের সাথে থেকে সে ভুলে গেছে যে তার প্রজেক্ট হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদের প্রজেক্ট, সে মনে করছে তার প্রজেক্ট বাঙালি মুসলিম জাতীয়তাবাদ। এবং কারণ মুসলমান আছে, আমিও, কারণ সেও তো মুসলমান, আমিও তো মুসলমান। দেখেন, এইটার জন্য যে সূক্ষ্ম লেভেলের চিন্তা দরকার, হ্যাঁ, সেইটা তো পার্টির মধ্যেই চর্চাটা হয় নাই। বিএনপি এইটা এদের বোঝা উচিত যে তারা যদি তার বাংলাদেশি জাতীয়তাবাদের প্রজেক্ট ছেড়ে দেয়, দিয়ে জামায়াতের বাঙালি মুসলিম জাতীয়তাবাদের প্রজেক্টে ওঠে,
তার মানে সে তার রাজনীতির ন্যারেটিভের নিয়ন্ত্রণ হারাবে। এখন হারাবে না, বাট আগামী কয়েক বছরের মধ্যে হারাবে, eventually কারণ হারাবে। সে ওইটাতে সেকেন্ড প্লেয়ার, সে কিন্তু ওইটাতে ফার্স্ট প্লেয়ার না। তো এই যে ব্যাপারটা, হ্যাঁ, তো ফলে এটা আন্ডারস্ট্যান্ডেবল কেন বাঙালি মুসলিম জাতীয়তাবাদী বুদ্ধিজীবী অ্যাক্টিভিস্ট জুলাইকে ইসলামিক বিপ্লবের মতন দেখাইতে সক্ষম হয়েছে। বিকজ এটা, এবং আমি তাদেরকে এটা নিয়ে সমালোচনা করছি, এটা তাদের প্রজেক্ট ছিল, তারা সচেতনভাবে এটা করেছে। আমি আপনি কি করছি এটা বলেন? আমরা তো ওই জায়গাতে এঙ্গেজই হই নাই। হ্যাঁ, তো ফলে জুলাই একটা মানুষের কমন অ্যাসপিরেশনের আউটকাম, একটা অটোক্রেটিক গভর্নেন্সের বিরুদ্ধে একটা মানুষের আউটক্রাই। এবং এইটাতে জুলাই তখনই হয়েছে যখন বিশ্ববিদ্যালয়ের ছেলেরাও নেমে আসছে, স্কুল কলেজের ছেলেমেয়েরাও নেমে আসছে, আবার মাদ্রাসার ছেলেমেয়েরাও নেমে আসছে। কিন্তু জুলাইয়ের পরে যে 2 বছরের ইন্টেরিয়াম হলো, তখন আপনি তাণ্ডবগুলো দেখেন, কারা তাণ্ডবগুলো লিড করতেছে, তাদের চেহারার দিকে তাকান, তাদের আচরণের দিকে তাকান, সিম্বলের দিকে তাকান, ল্যাঙ্গুয়েজের দিকে তাকান। এইটা কিন্তু ওই যে ধরেন ওই ছেলে মেয়েগুলো না যারা জুলাইকে ফ্রিডম আকারে দেখছে, বরং ওই মানুষগুলো যারা জুলাইকে নিজের মতামত অন্যের উপরে চাপিয়ে দেওয়ার মাধ্যম, বৈধতা আকারে দেখছে। তো ফলে তারা কোথায়, মানে ধরেন রয়্যাল এনফিল্ড বাইকে চড়ে হাতে আইএস আল কায়দার পতাকা নিয়ে মাজার ভাঙতে চলে যাচ্ছে। জুলাই তো করছে ওই যে মাজারে যারা ছিল ওরা ওদের কালচারের জায়গা থেকে, ওইটাই তো হচ্ছে যে ব্যাপার। কিন্তু ভাঙতে যারা যাচ্ছে আগ্রাসী, এরা কিন্তু আগেও অটোক্রেটিক সরকারের সময়ও সেই সরকারের সিস্টেমের মধ্যে থেকেছে, সুবিধা নিয়েছে। তো ফলে এই যে লাইনটা ক্লিয়ার করা, এটা না আমরা করতে পারিনি। এবং আরেকটা ব্যাপার যেটা হয়েছে যে জুলাইয়ের পরপরই দেখবেন যে একটা গ্রুপ খুব সংগঠিতভাবে জঙ্গি নাটকের আলাপ নিয়ে আসছে। হ্যাঁ, এবং খানিকটা তা সত্যি যে জঙ্গি এই ইস্যুটা 2001 সাল থেকে 2024 সাল পর্যন্ত বোথ বিএনপি গভর্নমেন্ট, আওয়ামী লীগ গভর্নমেন্ট, ইন্টেরিয়াম গভর্নমেন্ট সবসময় কোনো না কোনোভাবে রাষ্ট্র হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। সব থেকে বেশি ব্যবহার করেছে আওয়ামী লীগ গভর্নমেন্ট, তাই তো? এবং এটা দিয়ে মানে পলিটিক্যাল অপোনেন্টের উপরে যে নির্যাতনগুলো হয়েছে সেটাকে বৈধতা দেওয়া হয়েছে। কিন্তু আলটিমেটলি কিছু তো ছিল। হ্যাঁ, হোলিওডিজম তো আউট অফ নোওয়্যার ঘটে নাই। 63টা জেলায় বোমা হামলা তো আউট অফ নোওয়্যার হয় নাই। তাহলে এই যে একটা গ্রুপ খুব সচেতনভাবে জুলাইকে তাদের উগ্রবাদী কর্মকাণ্ডের বৈধতা হিসেবে করলো, সেটা তো আমরা প্রতিবাদ করতে পারি না। এবং ভাই এখানে আমি একটু যুক্ত করতে চাই, এই যে ধরেন এই যে পতাকার ইস্যুটা বললেন, এইখানে আমি একটা জিনিস খেয়াল করছি যে ধরেন এইটা নিয়ে যখন বিবিসি একটা প্রতিবেদন করলো, তারা দেখেন এই যে এই পতাকাটা যে প্রবলেমেটিক, এইটা তো যারা এইটা উদ্যোক্তা তারাও এটা বুঝতে পারে যে মানে এই যুক্তি আসতেছে না যে বাংলাদেশ সেনাবাহিনীর পতাকাতেও তো কলেমা আছে, সেটা নিয়ে তো কোনো সমস্যা হচ্ছে না। তুমি আসলে যখন এই সিম্বলটাকে ব্যবহার করতেছো, এই সিম্বল কাকে দেখাচ্ছে, এই সিম্বল তুমি কোথা থেকে পাচ্ছ, সেই আলাপটা তো করতে হবে। কিন্তু প্রবণতাটা হচ্ছে এই ডানপন্থার উত্থানের সমস্যাটা এখানে হচ্ছে যে আপনি কলমের পতাকা নিয়ে কোশ্চেন তুলতেছেন, তার মানে তো আপনি আসলে আপনার মুসলমান পরিচয় নিয়েই আবার সংশয় তৈরি হচ্ছে। এবং আমি বিএনপি নেতাদের সাথেও যখন কথা বলতেছি আমি এটা জিজ্ঞেস করছি, ধরেন আওয়ামী লীগের মুসলিম পরিচয় নিয়ে আপনি হয়তো এক ধরনের একটা ট্রলিং করতে পারেন কি পারেন না সেই তর্ক করতে পারি, কিন্তু বিএনপি তো মুসলমানই করে অ্যাজ এ হোল। তারপরও তার যে পরিচয়ের উপর আঘাত আসলে সেও যেন একটু নড়েচড়ে বসে যে না না আমার মুসলিম পরিচয়টা প্রবলেমে পড়ে যাবে, আমি আসলে এইভাবে না করি। সো আপনি যে ডেমোক্রেসির কথাটা বলতেছিলেন, এখন স্টিয়ারিং এ বসেও যদি ওই পজিশনটা না নিতে পারে তাহলে এটা সলভেবল না তো। না, এইটা দেখেন আমার মনে হয় যে এটাতে সব থেকে বড় বিপদ হচ্ছে ডানপন্থীদের। এইটা আমি জানি না তারা এটা বুঝতে পারছেন কিনা। অ্যাটলিস্ট আমার যে বন্ধু বান্ধব যারা ডানপন্থার রাজনীতির সাথে জড়িত, যাদের সাথে খানিকটা যোগাযোগ আছে, আমি বারবার এটা বিভিন্ন আলাপে তাদেরকে বলার চেষ্টা করেছি। দেখেন, গণতান্ত্রিক ডানপন্থা খুবই স্বাভাবিক একটা দেশের জন্য, কিন্তু অগণতান্ত্রিক ফার রাইট এক্সট্রিম ডান যেটা রয়েছে এইটা ভয়াবহ। এবং এরা যদি এদের এই প্রজেক্টগুলো কন্টিনিউ করা শুরু করে, আলটিমেটলি মানুষ কিন্তু পার্থক্য করবে না যে কে গণতান্ত্রিক ডান আর কে সন্ত্রাসবাদী ডান। এটা কিন্তু বামের মধ্যেও আছে, বামের মধ্যেও কিন্তু একটা কট্টর বাম রয়েছে, আবার গণতান্ত্রিক বামও রয়েছে। যেহেতু বাংলাদেশে বামপন্থী রাজনীতি অতটা এখন প্রমিনেন্ট না, তাদের পলিটিক্যাল প্রেজেন্স অতটা স্ট্রং না, কিন্তু ডানের মধ্যে যেহেতু তাদের প্রেজেন্স স্ট্রং। সো এখন দেখেন, যদি আল কায়দা আইএসএস এর নাম নিয়ে একটা গ্রুপ এই ধরনের কাজগুলো করে বেড়ায় এবং ডানপন্থী যারা রাজনীতিবিদ রয়েছেন, বুদ্ধিজীবী রয়েছেন, তারা যদি ওইটা সমালোচনা না করেন, তারাও যদি ওই জঙ্গি নাটক স্লোগানটা তোলেন, তার মানে তখন তো মানুষ ওটাকে প্রশ্ন করবে। সো এই জায়গাটা গণতান্ত্রিক ডানপন্থী রাজনীতিতে
যারা রয়েছেন তাদেরকে ক্লিয়ার করতে হবে যে ডেমোক্রেটিক অধিকার শুধু তাদের জন্য যে ডেমোক্রেসি মানে, যে ডেমোক্রেসি ধ্বংস করে অটোক্রেসি বানাতে চায়, খিলাফত বানাতে চায়, তার জন্য ডেমোক্রেটিক রাইট না। মানবাধিকার সবার জন্য। ওকে, ইভেন কেউ যদি রাষ্ট্র নাও মানে, রাষ্ট্রের যদি ধ্বংসও চায়, তারপরেও মানবাধিকার তার জন্য। কিন্তু ডেমোক্রেটিক রাইটস হচ্ছে এক্সক্লুসিভ রাইটস। আপনি তখনই এই রাইটসটা পাবেন যখন আপনি মানেন যে ওকে 5 বছর পর পর আমি ক্ষমতা ছাড়বো। আপনার যদি চিন্তা থাকে আমি একবার ক্ষমতায় যাব, যাওয়ার পরে আমি হচ্ছে সালতানাত ঘোষণা করব, এ আমিরুল মুমিনিন হবে, ও আমিরুল উমরা হবে, ও আমিরুল মানে কি বলবো যে ধরেন সিপাহ সালার হবে, ওইটা তো তখন চুক্তি হলো না, ওটা তো তখন বিট্রে হলো, তাই না? এটা তো যে কেউ করতে পারে। তাহলে তো সেম লজিকে হাসিনাও বলতে পারবে, এখন তারেক রহমানও বলতে পারবে যে ওকে আমি একবার নির্বাচিত হয়ে আসছি, আমি এখন আজীবন থাকবো। তো ফলে আমাদের এই জায়গাটাতে খুব ক্লিয়ার হতে হবে, এবং যেখানে গণতান্ত্রিক ডানপন্থী রাজনীতিতে যারা আছে তাদেরকেও বুঝতে হবে গণতান্ত্রিক রাইটস তাদের জন্য যারা গণতন্ত্র মানে। এটা আসলে খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে মানে আমরা আমাদের এখানে কিছুদিন আগে হুজাইফা আসছিল, আমরা আলাপটা করতেছিলাম যে আমাদের এখানে যে গণতান্ত্রিক ডানপন্থার যে একটা ভালো মুরব্বি দরকার, আমরা এইটার খুব একটা ক্রাইসিসের মধ্যে আছি আর কি, যে যার আমরা এই বিষয়গুলো নিয়ে কাদের সাথে কথা বলবো। সো যাই হোক, আমরা একটু সামনের দিকে আগাই। আপনার সাথে, আপনি নিজে সাংবাদিকতা শিক্ষক এবং বাংলাদেশের সাংবাদিকতা তো অনেক বছর ধরে দেখতেছেন। তো বাংলাদেশে যে এই রেজিম পরিবর্তন হইলেই সাংবাদিকরা সংবাদ সম্মেলনে খুবই চাটুকার হয়ে যায়, মানে এইখানে সংবাদপত্রের বিষয়টাই শেষ পর্যন্ত একেবারেই ক্ষমতার কাছে যে এরকম পা ঠুকে ফেলে, মাথা ঠুকে ফেলে, এইটার মনস্তাত্ত্বিক কারণটা কি? দেখেন, এইটার মনস্তাত্ত্বিক কারণ হয়তো অনেক থাকতে পারে, একজন সাইকোলজিস্ট ভালো বলতে পারবে, বাট মিডিয়া ইকোনমি আমি যতটুকু পড়ার সুযোগ হয়েছে, পলিটিক্যাল ইকোনমি অফ মিডিয়া, সেখান থেকে আসলে মিডিয়া হচ্ছে একটা সোসাইটির আউটকাম। হ্যাঁ, ধরেন একটা সোসাইটি কত ম্যাচিওর সেটা বোঝা যায় তার মিডিয়ার দিকে তাকালে। সোসাইটি যদি ম্যাচিওর হয়, মিডিয়া ম্যাচিওর হয়, মিডিয়া যদি ম্যাচিওর হয়, সোসাইটি ম্যাচিওর হয়। কে আগে আসবে কে পরে আসবে এই আলাপটা যা মানে ডিম আগে না মুরগি আগের মতন হবে, এটা একটা সাইকেলের মতন। আমাদের সোসাইটি তো ম্যাচিওর সোসাইটি না, আমাদের সোসাইটি স্টিল হচ্ছে ডেভেলপিং একটা সোসাইটি। হ্যাঁ, কিছু কিছু জায়গায় আমরা অনেক স্ট্রংলি ডেভেলপ করেছি। যেমন ধরেন যদি পরিষ্কার পরিচ্ছন্নতার কথা চিন্তা করেন, আপনি যদি আপনার ঘরে যান, আপনি কিন্তু স্যান্ডেলটা বাইরে খুলে ঢোকেন, বা ধরেন আপনি যাদের বাড়িতেই যাবেন দেখবেন যে আমরা নিজের ঘরটা খুব পরিষ্কার রাখতে পছন্দ করি। হ্যাঁ, কিন্তু এই আমি আবার জানলা দিয়ে ময়লাটা ফেলে দিই। তার মানে আমার যে সেন্স পাবলিক এবং প্রাইভেট, আমার প্রাইভেট সেন্স ডেভেলপ হয়েছে, আমার পাবলিক সেন্স ডেভেলপ হয় নাই। জার্নালিজম ইজ এ পাবলিক অ্যাফেয়ার থিংস। তো যেইখানে পাবলিক সেন্স ডেভেলপ হয় নাই, যেখানে পাবলিক রাস্তা মানেই আমি ময়লা ফেলতে পারবো, যেখানে পাবলিক রাস্তা মানেই আমি থুতু ফেলতে পারবো, পাবলিক পার্ক মানেই আমি বাদামের খোসা ফেলে দিতে পারবো, সেখানে সাংবাদিকতাও তো তাই। এর বাইরে তো সাংবাদিকতা যাবে না। আপনি কেন সাংবাদিকতাকে সোসাইটির বাইরে একটা এলিয়েন জায়গা হিসেবে চিন্তা করবেন? আপনি তো এই সমাজেরই বাসিন্দা, তাই না? তো ফলে ক্ষমতার পরিবর্তন এই ধরনের সোসাইটিগুলোতে সাংবাদিকতা আসলে ক্ষমতার মুখপাত্র আকারে কাজ করে, ক্ষমতার চ্যালেঞ্জ আকারে না। আমরা যখন বলি যে সাংবাদিকতা ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে চায় এবং তখনই সেটা সাংবাদিকতা হয়, সেটা ডেমোক্রেটিক সোসাইটিতে। ওই সংজ্ঞাটা অ্যাপ্লিকেবল ধরেন ইউএসএতে, ওই সংজ্ঞাটা অ্যাপ্লিকেবল ডেনমার্কে, কারণ তাদের সোসাইটির ভিন্নতা থাকতে পারে, ডেমোক্রেটিক মডেলের ভিন্নতা আছে, কিন্তু সাংবাদিকতার যে কোর পয়েন্ট প্রশ্ন করা সেটা রয়েছে। আমাদের সোসাইটির যে মডেল, আমরা মোর সোভিয়েত মডেলের চলি। হ্যাঁ, তো আমরা কিছু কিছু জায়গায় আমাদের সার্টেন লিবার্টি আছে, বা কিছু কিছু জায়গায় নাই। তো সোভিয়েত মডেলের যে ধরনের সাংবাদিকতা আমাদের এখানে তাই হচ্ছে। ক্ষমতা যখনই চেঞ্জ হচ্ছে আমাদের সাংবাদিকতার কেবলাও চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং এইটা আপনি থামাতে পারবেন না। এর অর্থ এই না যে এই সাংবাদিকগুলো খারাপ, এর অর্থ এই না যে তারা ধরেন ন্যায় অন্যায় নীতি অনীতি এগুলো বোঝে না, তারা এগুলো বোঝে, কিন্তু সেটা তো ইন্ডিভিজুয়াল বোঝাপড়া। হ্যাঁ, সেটা তো ইন্ডিভিজুয়াল বোঝাপড়া, আপনার পাবলিক বোঝাপড়াটা কই? ওই জন্যই বললাম, যেমন আমরা ঘর আর বাইরের মধ্যে পার্থক্য করি, ঘর পরিষ্কার রাখি, বাইরেকে নোংরা করি, কারণ পাবলিক সেন্স ডেভেলপ করে নেয়। সাংবাদিকতায় তেমনি ব্যক্তিগত জায়গাতে আপনি আরিফ সৎ হতে পারেন, বাট যখন স্ট্রাকচারালের প্রশ্ন আসছে, নট নেসেসারিলি ইউ উড বি বিহেভিং ইন দ্যাট ওয়ে। সো আমি এটাকে আমার সোসাইটির আউটকাম হিসেবে দেখি। তাহলে মুক্তির উপায় কি? মুক্তির উপায় হচ্ছে যে এটাকে ক্যাপিটাল আকারে ডেভেলপ করা, সাংবাদিকতাকে ক্যাপিটাল আকারে ডেভেলপ করতে হবে, এটাকে প্রফিটেবল জায়গা বানাতে হবে। অ্যান্ড আপনি যখন সাস্টেনেবল হবেন, সেলফ সাস্টেনিং হবেন, অনলি দেন আপনি আপনার ফ্রিডম চর্চা করতে পারবেন। দেখেন, গরিব মানুষের ফ্রিডম নাই।
আপনি যত বড়ই কথা বলেন, হ্যাঁ, নজরুল যখন বলেন যে হে দারিদ্র তুমি মোরে করেছো মহান, দিয়াছো খ্রিস্টের সম্মান, এটা শুনতে খুব ভাল লাগে। ইটস ভেরি পাওয়ারফুল, কারণ এটা আপনাকে একটা কি বলবো আশা দিচ্ছে। কিন্তু ওই নজরুলই তার সন্তানের চিকিৎসা করাতে পারছে না, গরিব নজরুল। আপনি আপনি কোনটাকে দেখবেন? কারণ সে যে কবিতাটা লিখতেছে এটা তার পারফরমেন্স, সে মানুষকে আশা দিতে চাচ্ছে, আশা হারায়ও না। কিন্তু বাস্তবতা হলো যে যদি আপনার কাছে অর্থ না থাকে আপনার সন্তানের চিকিৎসা হবে না, আপনি সার্ভাইভ করতে পারবেন না। তো সাংবাদিকতায় অর্থ লাগবে, এইটা যদি আপনি না দেন আপনি নীতি কথা দিয়ে সাংবাদিককে কিছু করতে পারবেন না। তাহলে ভাই এই যে এটার সাথে একটু লেজ লাগাই দিই, যে ধরেন আমাদের এখানে গণঅভ্যুত্থানের পরে এখানে তো নিউ মিডিয়ার কনসেপ্টটা তৈরি হয়েছে এবং আমরা বেশ কিছু নিউ মিডিয়া দেখতেছি, আমরা নিজেরাও এরকম একটা আউটলেট। তো এই ধরনের মিডিয়াগুলোর ভবিষ্যৎ কেমন দেখতে পান? এর যথেষ্ট ভালো ভবিষ্যৎ রয়েছে, কিন্তু এটা কন্ডিশনাল। দেখেন, মিডিয়া ইন্ডাস্ট্রি প্রচুর চেঞ্জ হচ্ছে। আপনি যদি জাস্ট আজ থেকে 10 বছর আগে 10 বছরের টাইম ফ্রেম নেন, হ্যাঁ, আপনি কদিন আগে ধরেন গুগলেই শুধু সার্চ করতেন, এখন আপনার পুরো রিপোর্টিং এআই লিখে দিচ্ছে, হ্যাঁ। বা ধরেন এখন আপনি বসে কথা বলতেছি, মেবি আজ থেকে ধরেন 1-2 বছর পরে আমার জায়গাতে একজন এআই এক্সপার্ট বসতে পারে, বা আপনার জায়গাতে একজন এআই এক্সপার্ট বসতে পারে, মানুষ ওইটা বেশি এনজয় করতে পারে মোর। সো অনেকটা ভলিটিলিটি তো আছেই, তবে আসার একটা জায়গা কি যে মিডিয়া এখন দুইটা ট্রেন্ড আছে, একটা হচ্ছে ক্রেডিবিলিটি ট্রেন্ড আর একটা হচ্ছে যে পপুলিস্ট ট্রেন্ড, এবং দুইটাই ইকোনমিক মডেল। কিন্তু পপুলিস্ট ট্রেন্ডে যে মিডিয়াগুলো যাচ্ছে তারাও দেখবেন যে প্রচুর রাজনৈতিক পাওয়ার তৈরি করছে এবং রাজনৈতিক পাওয়ারের সাথে সাথে প্রফিটও তৈরি করছে। আবার ক্রেডিবিলিটি মডেল যেখানে ক্রেডিবল মানুষরা বসছে কথা বলছে, সেটা একটু স্লোলি ডেভেলপ করছে, বাট অ্যাট দ্য সেম টাইম সেও কিন্তু একটা পাওয়ার হোল্ড করছে, একটা প্রফিট জেনারেট করছে। তো এখন দেখার বিষয় নিউ মিডিয়া আসলে কোন দিকে যায়, তারা কি ক্রেডিবল মডেলের দিকে যাবে নাকি মোর পপুলিস্ট মডেলের দিকে যাবে। পপুলিস্ট মডেলটা খুব ইনস্ট্যান্টলি অনেক পাওয়ার জেনারেট করে, হ্যাঁ, অনেক ভাইরাল হয়ে যায় এবং কিছু টাকাও খুব জলদি জেনারেট করে, কিন্তু এটা একটু ক্ষণস্থায়ী হয়, কারণ আমাদের পলিটিক্স যেহেতু খুব আনস্টেবল, তো পলিটিক্সের সাথে ওই মিডিয়াটার উত্থান পতনটা ওইভাবে ঘটে। কিন্তু ক্রেডিবিলিটির দিকে গেলে যে সুবিধাটা হয় যে ইনস্টিটিউশন বিল্ড হয়। দেখেন, আমাদের মতন সিমিলার এক্সপিরিয়েন্স কিন্তু ভারতে ওদের নিউ মিডিয়া ফেস করেছে। ওদের ইন্ডাস্ট্রি এখন হিউজ ইন্ডাস্ট্রি। কেমন করে পারলো ওরা? কারণ ওরা কি করেছে, ওরা মানে কর্পোরেট মিডিয়া এবং হচ্ছে স্মল মিডিয়া, এই দুইয়ের মধ্যে একটা সংযোগ তৈরি করতে পেরেছে। আবার এই স্মল মিডিয়ার মডেলটাকে তারা বিজনেসে প্রফিটেবল বানিয়েছে। আমরা না চিন্তা করি যে প্রফিট শুনলে একটু মনে হয় যে ও আচ্ছা লাভ হচ্ছে, হ্যাঁ, আমাদের এই যে অ্যান্টি লাভ মানে LOV না, হ্যাঁ, লয়কারে লা আর ভ, এই চিন্তাটা এটা আমাদের মানে কি বলবো যে এটা আমাদের সমাজের জন্য এবং আমাদের ওভারঅল বিজনেস আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আমার মনে হয় যে একটা প্রবলেম। আপনি সৎ পথে যদি ইনকাম করেন, ক্ষতি কোন জায়গায়? আপনি সৎ পথে যদি মিডিয়া করে কোটি টাকা আর্ন করেন, তো দোষের কিছু না রে ভাই, আপনি তো দালালি করতেছেন না, আপনি সৎ পথে আর্ন করতেছেন। তো আমরা যখন এই যে লাভ প্রফিট এগুলোর কথা বলি না, এই পার্থক্যগুলো করি না। হ্যাঁ, আপনি এটা সমালোচনা করেন যে আপনি আপনার সাংবাদিকতা ব্যবহার করে মানে কোনো একটা গুম খুনের ঘটনা গোপন করে সরকারি প্রজেক্ট নিছেন, সেটা অন্যায়। বাট আপনি যদি সৎভাবে রিপোর্টিং করেন এবং আপনি যদি সরকার থেকে বিজ্ঞাপন নেন, ক্ষতি কোন জায়গায়? এটা তো পাবলিক মানি, পাবলিক ট্রাস্টের মানি, তাই না? তো আমার ধারণা ওই জায়গাটাতে নিউ মিডিয়াকে একটা স্ট্রং পজিশন নিতে হবে, অ্যান্ড আই থিঙ্ক দ্যাট হ্যাজ টু বি আ ভেরি ক্যাপিটালিস্ট পজিশন। আমি নিজেকে ক্যাপিটালিস্ট বুদ্ধিজীবী বলি, আপনারা আমার সমালোচনা করতে পারেন উইথ দ্যাট। আমি মনে করি না যে একজন ব্যক্তি তার গরিব হতে হবে, ছেঁড়া মানে স্যান্ডেল পরে বাজারে ব্যাগ নিয়ে বাজারে যাবে, তার ছাত্র বাজারের গাড়ি থেকে নামবে, নেমে পায়ে হাত দিয়ে সালাম করে আবার সে পাজেরো গাড়ি করে চলে যাবে। আমি মনে করি যে একজন সাংবাদিক, একজন শিক্ষক, সে যদি সৎ পথে ইনকাম করে, হার্ড ওয়ার্ক করে, তারও পাজেরো গাড়িতে চড়ার পূর্ণ অধিকার আছে। আপনাকে আপনার চিন্তা এখানে পাল্টাতে হবে। হ্যাঁ, ইউ নিড টু ডেভেলপ আ প্রফিটেবল অর্গানাইজেশন। এক্স্যাক্টলি। আমরা একটু ভাই এই ভারত ইস্যুতে আসবো। ভারত ইস্যু আমাদের এখানে সবসময় সসি ইস্যু, এবং কিছু সমস্যাও তো দুই দেশের মধ্যে আছে, বেশ কিছু বড় সমস্যাও আছে। সাম্প্রতিক সময়ে সীমান্তে পুশিনের ঘটনা তো একটা বড় সমস্যাই। আমরা দেখতে পাচ্ছি যে এই পলাতক ফ্যাসিস্টের আশ্রয়স্থল এবং তার বন্ধু বান্ধবদের বেশ ভালো করে ইন্ডিয়া রাখতেছে, কিন্তু আবার খুবই প্রবলেমেটিক উপায়ে পুশিনের ঘটনা ঘটতেছে। ভেরিফিকেশনের পদ্ধতিটাও খুব একটা ভালো হচ্ছে না। আবার এই ইন্টারিম সরকারের সময় মানে যত কিছুই বলি, ভারত তো আমাদের একটা অনেক বড় প্রতিবেশী, অনেক কিছুতেই আমরা এখনো ভারতের সাথে একটা ভালো সম্পর্ক চাই।
ইন্টারিম সরকারের সময় আমরা দেখলাম এই সম্পর্কটা বেশ খারাপ ছিল, আমরা বুঝতে পারতেছিলাম নতুন সরকার আসলে এই সম্পর্কটা একটু ভালো হবে। আলটিমেটলি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা কোন দিকে দেখেন? দেখেন, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা কোন দিকে দেখার থেকে এটা জরুরি হচ্ছে কোন স্টেজে আছে। গত 54 বছরে ভারতের সাথে আমাদের সম্পর্কের মোর অর লেস 3টা স্টেজ থেকেছে। একটা হচ্ছে যে খুব ভালো সম্পর্কের স্টেজ, সেটা ধরেন 3টা মেয়াদ ছিল। একটা হচ্ছে যে স্বাধীনতার পরে বঙ্গবন্ধু নিজে যখন সরকার গঠন করে তখন। আরেকটা মেয়াদ হচ্ছে 91 সালে খালেদা জিয়া যখন সরকারে আসেন তখনও খুব রিজনেবল সম্পর্ক ছিল। আরেকটা হচ্ছে শেখ হাসিনার সবগুলো মেয়াদেই। খারাপ সম্পর্কটা কখন ঘটেছে? খারাপ সম্পর্কের একটা জায়গা ছিল হচ্ছে ধরেন ইন্টেরিয়ামের যে সময়টা ছিল সেটা, এবং 2001 থেকে 6 সাল খালেদা জিয়ার ওই সময়টাতে একটা বেশ খারাপ সম্পর্ক ছিল। আরেকটা হচ্ছে মোটামুটি ইন জেনারেল সম্পর্ক, সেটা জিয়াউর রহমানের সময় এবং হচ্ছে এরশাদের সময় একটা ইন জেনারেল সম্পর্ক থেকেছে। সো এই 3টা আমরা প্যাটার্ন লক্ষ্য করি। ইন্টারিমের সময় যেটা হয়েছে এটা সবগুলো প্যাটার্নের বাইরে চলে গেছে। হ্যাঁ, মানে না এটা ধরেন জিয়াউর রহমান এরশাদ সাহেবের সময়কার, না এটা হাসিনার সময়কার, না এটা খালেদার সময়কার। হ্যাঁ, এইটা একদম এই 3টার বাইরে চলে গেছে। এবং এটার একটা অন্যতম কারণ ছিল হচ্ছে মোস্ট প্রবাবলি ইন্টেরিয়াম বুঝেন নাই যে ফরেন পলিসি অলওয়েজ পারফর্মেটিভ না, ফরেন পলিসি ইজ অলসো খুবই স্ট্র্যাটেজিক। হ্যাঁ, আমি যে জায়গাটা থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা দেখি সেটা হচ্ছে যে মিউচুয়াল সভারেন্টির ভিত্তিতে। ভারত একটা বিশাল রাষ্ট্র, সে একটা নিউক্লিয়ার পাওয়ার এবং তার রিজিওনাল হেজিমনি হওয়ার একটা তীব্র আগ্রহ আছে, এবং সে তার যে প্রতিবেশী রাষ্ট্র এগুলোকে তার নিজের বলয়ে রাখতে চায়, এবং সে তার প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে গ্লোবাল পাওয়ার যেমন আমেরিকা বা অন্য রিজিওনাল পাওয়ার যেমন চায়না ইটসেলফ অলসো আ গ্লোবাল পাওয়ার, বাট এশিয়ান কনটেক্সটে সে আবার ভারতের কম্পিটিটরও, তো এদের উপস্থিতিটা চায় না। এটা তার বড় রাষ্ট্রের কিছু ডিলেমা থাকে, বড় রাষ্ট্রের কিছু সিকিউরিটি কনসার্ন থাকে। আমার পজিশন হচ্ছে যে আমি ছোট রাষ্ট্র, বাট আমি ছোট ভাই না, উই আর ইকুয়াল ইন টার্মস অফ এঙ্গেজমেন্ট। তো সেই জায়গাটা থেকে আমাদের যে পলিসি হওয়া উচিত, হ্যাঁ, বা আমাদের যে এঙ্গেজমেন্ট এবং রুলস অফ প্রসিডিওর হওয়া উচিত, সেই ক্ষেত্রে আমরা অনেক বেশি ডোমেস্টিক পলিটিক্সের উত্থান পতন দ্বারা নিয়ন্ত্রিত হই। তো ধরেন অনেক ভারতপন্থী একটা সরকার আসলো, একদম মানে তারা সম্পর্ককে স্বামী স্ত্রী আকারে দেখাচ্ছে। হ্যাঁ, আবার ধরেন অনেক ভারত বিরোধী একটা সরকার আসলো, দেখাচ্ছে যে যুদ্ধ করতে হবে। এখন দেখেন বাস্তবতা হচ্ছে, আমি যাদেরকে এখন বলতেছি যে সামরিকায়নের বুদ্ধিজীবী, হ্যাঁ, তারা মনে করতেছে যে 2 লাখ তরুণকে যদি আপনি যুদ্ধাস্ত্রের ট্রেনিং দেন, চায়না থেকে যদি 20টা যুদ্ধবিমান কিনেন, পাকিস্তানের থেকে যদি 2টা যুদ্ধবিমান কিনেন, ভারত ভয়ে থরথর করে কাঁপবে। এরকম অনেকেই এরকম মানে মিডিয়াতেই কথাবার্তা বলতেছে। আমি কেন আমার দেশকে যুদ্ধতে নিয়ে যাবো আমাকে বলেন? মানে যুদ্ধ তো ছেলে খেলা না রে ভাই। মায়ানমার যুদ্ধ করতেছে, এরা জানে যে 54 বছরে কি অবস্থা। আমি কেন আমার দেশকে ভারতের সাথে যুদ্ধে নিয়ে যাব? আমার কথা হচ্ছে ভারত তোমার যা ইচ্ছা তুমি তাই করো, আমার টেরিটরিতে আমি যুদ্ধে যাব না। এখন ওইটা নেওয়ার জন্য যে ধরনের স্ট্র্যাটেজিক পজিশনিং দরকার, এটা আমাদের যথেষ্ট ঘাটতি রয়েছে। তো ফলে আমি জাস্ট একটা লাইন বলেই শেষ করব। আমি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে এই জায়গায় দেখতে চাই যে ভারত আমাদের ডোমেস্টিক পলিটিক্সে মাথা ঘামাবে না, আমার ইলেকটোরাল সিস্টেম যেটা সেইটাতে মানে ইন্টারভিন করে তার পক্ষের কোনো লোককে সরকারে আনার মতন পায়তারা করবে না, যেটা ভারতও করে, আমেরিকাও করে টু সাম এক্সটেন্ট। এই জায়গাটাতে একটা একদম ক্লিয়ার নো, যে নো ইন্টারফিয়ারেন্স ইন ডোমেস্টিক পলিটিক্স। ফরেন পলিসির জায়গা থেকে ইটস আ নেগোসিয়েশন। হ্যাঁ, ইটস লাইক 50-50, 49-51, দ্যাটস আন্ডারস্ট্যান্ডেবল, কারণ নেগোসিয়েশনে ইটস অলওয়েজ নট যে ইয়ে হয়। তো ওই জায়গাটা করার জন্য আমার যে হোমওয়ার্ক দরকার, আমার যে আন্ডারস্ট্যান্ডিং দরকার, ভারতের ডোমেস্টিক পলিসি সম্পর্কে আমার যে ধারণা থাকা উচিত, ওই ক্যাপাসিটিগুলো আমাদেরকে লাগবে। না হলে আপনি যখন ধরেন আলোচনার টেবিলে বসবেন, দেখেন রাজনীতির মাঠে অনেকে অনেক কথা বলে, বাট আলোচনার টেবিলে যখন বসে কার হাতে কত ইনফরমেশন আছে, তথ্য আছে, সেটা ডিসাইড করে আলোচনা কোন দিকে যাবে। সো আমার মনে হয় যে ওই জায়গাটাতে আমাদের জোর দেওয়াটা খুব জরুরি। গ্রেট। আমরা একটু ভাই ট্রমা নিয়ে আলাপ করব বলতে যে 2টা জায়গা থেকে আমরা দেখি জিনিসটাকে। একটা হচ্ছে মাজার ইস্যুগুলোকে আমরা একটু দেখি যে আফটার জুলাই আমাদের এইখানে এই অল্প দিনের সরকারের শাসন আমলে 100-র উপরে মাজারের উপর আমরা আক্রমণ হতে দেখলাম।
এবং এই ঘটনাগুলোকে বৈধতা দেওয়ার জন্য আমরা আবার এক ধরনের বুদ্ধিজীবী শ্রেণীকেও দেখলাম যারা হচ্ছে মব জাস্টিস নাম দিয়ে এই জিনিসটাকে এক ধরনের বৈধতার তৈরি করলেন এবং এটাকে একটা অভ্যুত্থানের একটা কন্টিনিউশন হিসেবে দেখার চেষ্টা করলেন আর কি। এখন এই একে তো হচ্ছে যে কি এইটার উপরে রাষ্ট্রের আমরা একেবারেই দেখছি হোল্ড নেওয়ার কোনো চেষ্টাই নাই, অলমোস্ট কোনো ঘটনাতেই আমরা দেখি নাই যে কি জিনিসটাকে ঠেকানোর চেষ্টা করা হয়েছে, বরং পরবর্তী সময়ে কয়েকটা বিশ্লেষণে দেখা গেছে বরং প্রশাসনকে শুধু চুপই থাকে নাই, সে এক ধরনের একটা অবস্থান তৈরি করছে কিনা এই ধরনের পরিস্থিতি দেখা গেছে যে পুলিশদেরকে আমরা যখন দেখছি যে তারা একটা নির্দিষ্ট দূরত্বে দাঁড়ায় আছে উপস্থিত থেকে, তাদেরকে আগেই বলা হয়েছিল যে কি এখানে এরকম ঘটনা ঘটতে পারে, হোয়াট এভার। এখন এই যে একটা তো দেখলাম আমরা ইন্টারিমের সময়ে, ইন্টারিমের পরপরই আমরা দেখলাম গণতান্ত্রিক সরকার আসার পরে এখানে কিন্তু একজন পীরকে পিটিয়ে হত্যা করার ঘটনা ঘটছে, শামীম আল জাহাঙ্গীরকে। তো আপনার কি মনে হয় যে এই আমরা ওই ফেজটা থেকে বের হইতে পারছি? এই সামনের দিনে কি এই ঘটনাগুলো কমে আসবে? এই ধরনের তরিকতপন্থী মানুষরা, উদারপন্থী মানুষেরা, লালন ভক্ত মানুষেরা, তারা কি বাংলাদেশে আবার সেই মানে কণ্ঠ খুলে যে গান গাওয়া, যে নিজের মতো করে নিজের ধর্মটাকে চর্চা করা, এই স্পেস ফেরত আসবে আবার? মুশকিল আছে এটা ফেরত আসার আগে প্রশ্নটা হচ্ছে আসলে এটা ছিল কিনা আমাদের সোসাইটিতে ইন জেনারেল। আপনি যদি চিন্তা করেন আমাদের সোসাইটিতে একটা গ্রুপ অফ পিপল সবসময় স্ট্রং মোরাল পুলিশিং করে, সবসময়। সে নারীর বিরুদ্ধে করে, সে শিশুর বিরুদ্ধে করে, সে মাজার বা এই ধরনের পীর তাদের বিরুদ্ধে করে, হ্যাঁ। এবং এগুলোর যদি আপনি খুব ক্লোজলি স্টাডি করেন দেখবেন যে এগুলোর সাথে বিএনপি জড়িত, জামায়াত জড়িত, এনসিপি জড়িত, আওয়ামী লীগও জড়িত, কারণ লোকাল পলিটিক্স অনেকভাবে হ্যান্ডেল হয়, হ্যাঁ। কিন্তু জুলাইয়ের পরে ইন্টারিম গভর্নমেন্টের সময় যে ব্যাপারটা আমরা দেখলাম, এবং আমি ডিডব্লিউর একটা লেখায় পড়েছিলাম যে 180টার বেশি মাজারে হামলা হয়, এবং এই সংখ্যাটা মানে তারপরেও আরও হয়েছে, হ্যাঁ। সো আপনি যদি খুব ক্লোজলি চিন্তা করেন এখানে দুটো প্যাটার্ন আছে। একটা হচ্ছে যে সোসাইটিতে ইন জেনারেল গভর্নমেন্টালিটি ভেঙে পড়ছে, মানে বাংলাদেশ কিন্তু বিশাল দেশ, রাষ্ট্র কিন্তু ছোট, মানে জনসংখ্যার দিক থেকে এটা 8ম বৃহত্তম দেশ, কিন্তু আপনি যদি বাংলাদেশের পুলিশের ক্যাপাসিটি দেখেন, হ্যাঁ, অত্যন্ত ছোট, হ্যাঁ। পুলিশ দিয়ে আমরা রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করতে পারবো না, বা অন্যান্য সিস্টেমগুলোও যদি দেখেন, তাহলে এই ধরনের রাষ্ট্রে বা যে কোনো ধরনের রাষ্ট্রে আসলে নাগরিক নিজেই নিজেকে শাসন করে। সে ঠিক করে না যে আমি আইন পালন করব, সে ঠিক করে না আমি আইন হাতে তুলে নিব না। তো এইটাকে আমরা গভর্নমেন্টালিটি বলি। এটা দুইভাবে হয়, একটা হচ্ছে ধরেন পুলিশ দিয়ে, আদালত দিয়ে। যদি আপনি এটা না মানেন আপনাকে ধরে নিয়ে যাবে, আদালত বিচার করবে, জেলে পাঠিয়ে দেবে, এটা হচ্ছে হার্ড ওয়ে। আরেকটা হচ্ছে সফট ওয়ে, কীভাবে স্কুল, কলেজ, মন্দির, মসজিদ, তারপরে হচ্ছে ধরেন সিভিল সোসাইটির মেম্বার, তারা সোসাইটিকে বোঝায় যে কেন নিয়ম পালন করতে হবে, কেন হচ্ছে আইন হাতে তুলে নেওয়া যাবে না, এবং কেন সোসাইটিতে সবার সাথে সহাবস্থান বজায় রাখতে হবে। এই তো গত 10-12 বছরে বাংলাদেশে এই যে সফট এবং হার্ড দুইটাই অ্যাপ্রোচ, যেটা আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস আমরা বলি লুইস আলথুজারের কনসেপ্টে, পুলিশ বা জুডিশিয়ারি, এটা যেমন ভেঙে পড়ছে কারণ এটাকে ওভার ইউজ করা হয়েছে। আবার একই সাথে সোশ্যাল এই যে প্ল্যাটফর্মগুলো, এডুকেশন সিস্টেম, মসজিদ, মাদ্রাসা, স্কুল, এগুলোও ভেঙে পড়ছে। তো ফলে সোসাইটিতে একটা অলরেডি ভ্যাকিউম তৈরি হয়েছে। মানুষ মনে করছে যে মানে আমরা ভালো নাই, হ্যাঁ, আমাকে নিজের হাতে বিচার তুলে নিতে হবে। এবং এর একটা বড় দায় কিন্তু আমাদের বুদ্ধিজীবীদেরও আছে। আমরা মানুষকে বোঝাচ্ছি যে আমরা সব থেকে খারাপ আছি, কিন্তু আপনি যদি গত 50 বছরের একটা টাইম ফ্রেম নেন, 50 বছরে আমাদের দেশের মানুষ আসলেই ভালো আছে। আপনি যদি গ্রসলি বিগ পিকচারে চিন্তা করেন, কেমন করে বেশি সংখ্যক মানুষ এডুকেশন পাচ্ছে, বেশি সংখ্যক মানুষ খাদ্য পাচ্ছে, বেশি সংখ্যক মানুষ পুষ্টি পাচ্ছে, মাতৃ নিরাপত্তা বেড়েছে, আমাদের ইভেন বেঁচে থাকার বয়স যেটা সেটাও বেড়ে গেছে। হ্যাঁ, প্রশ্নটা কি হচ্ছে, কোয়ালিটি কতটুকু বাড়ছে না। মানে একটা সময় ধরেন 1000 মানুষ সার্ভিস পেত, সেটা এখন 10 লাখ মানুষ পাচ্ছে। তো 1000 মানুষে আপনি যে কোয়ালিটিটা দিতে পারছেন, 10 লাখে আপনি ওটা দিতে পারছেন না। সো কোয়ালিটি নিয়ে প্রশ্ন আছে, কিন্তু ইন জেনারেল আপনি যদি আমাদের সোসাইটির আলাপ দেখেন, বুদ্ধিবৃত্তিক আলাপ দেখেন, এইটা মানে কিচ্ছু হয় নাই, এভরিথিং ফেল করছে। আরে ভাই, ব্যাপারটা তা না। আজকে যে আমি আপনি এইখানে বসে আলাপ করতেছি, সিস্টেম কিছু না কিছু প্রোভাইড করতে পারছে, তার মানে আমাদের সিস্টেমের রিপেয়ার দরকার। সিস্টেমকে ধ্বংস করে দেওয়া যাবে না, কারণ যাই পাচ্ছি ওই সিস্টেমের কারণেই পাচ্ছি। আমাদের পুরো আলাপটা আটকায় গেছে সিস্টেমকে ধ্বংস করায়।
তো আমরা বুদ্ধিবৃত্তিক জায়গাতে ওই আলাপটা করছি। রাজনীতিতে তো রাজনীতিকরা খুব পপুলার স্লোগান দেয়, তারাও দেখছে আরে সিস্টেম ভাঙার কথা বললে তো মানুষ চলে আসে, সো সে ওই স্লোগানটা দিছে। মানুষও তো দেখছে আরে তাই তো, সিস্টেম তো আমার কিছুই দিচ্ছে না, আমি তো কিছুই পাচ্ছি না, তাহলে আমি কি করব? আমি আইন হাতে তুলে দিব, আমি পুলিশ, আমি বিচারক, আমি জাজ, আমি সাংবাদিক, আমি অধ্যাপক। এই যে গভর্নমেন্টালিটিটা ভেঙে পড়লো, তা স্বৈরশাসনের কারণে, ইন্টেরিয়ামের সময়কার বিশৃঙ্খলার কারণে। এখন দেখার বিষয় যে গণতান্ত্রিক সরকার এসে, মানে নির্বাচিত সরকার এসে, সে এইটা উদ্যোগ নিচ্ছে কিনা, সে কি শুধু পুলিশের দিকে নজর দিচ্ছে নাকি সে গভর্নমেন্টালিটির দিকে নজর দিচ্ছে। এখন পর্যন্ত আমার মনে হয় যে আলাপটা ওই পুলিশ কেন্দ্রিকই, গভর্নমেন্টালিটির দিকে না। এখন দেখেন, এবার আসা যাক আপনার মূল প্রশ্নে। ওই স্বাধীনতা ততক্ষণ ফেরত আসবে না যতক্ষণ না পর্যন্ত সোসাইটিতে মানুষ চিন্তা করবে যে মসজিদের একজন ইমামের দায়িত্ব এই না যে অনেকগুলো লোককে এক জায়গায় করে একটা ছিনতাইকারীকে মেরে ফেলা, যে জিনিসটা নারায়ণগঞ্জে গতকালকে ঘটেছে। যে একজন ছিনতাইকারী সন্দেহে একজনকে মেরে ফেলা হচ্ছে, সেটার নেতৃত্ব দিচ্ছেন মসজিদের একজন ইমাম, এবং সে মানে বলছে যে তাকে আইন আদালত কি, তাকে কে হাত দিবে, মানে নিউজ পেপারগুলোতে এই রিপোর্টটা আসছে। এটা তো তার দায়িত্ব না, তার দায়িত্ব হচ্ছে সোসাইটিকে বোঝানো যে কেমন করে তুমি নিয়ম পালন করবা, কেমন করে তুমি নিয়ম পালন করলে তুমি সোসাইটিতে শান্তি রাখলে তুমি আল্লাহর কাছে ভালো বান্দা হবা, এইটা তো তার দায়িত্ব। সে ওইখান থেকে বেরোয় আসছে। বা একজন শিক্ষক যখন ধরেন মব করে সহকারী শিক্ষক হেডমাস্টারকে সরাই দিল, আমরা জুলাইয়ের পরে এরকম অনেক জায়গাতে দেখেছি যে তার কোনো হয়তোবা ইনভলভমেন্ট নাই পলিটিক্যাল, হয়তোবা তারই কোনো সহকারী শিক্ষক সে হেডমাস্টার হইতে চায়, সে ছাত্রদেরকে শিক্ষার্থীদেরকে লাগাই দিছে, জুতা মারতে লাগাই দিছে। এইটা তো ভেঙে পড়া না? তো এই অবস্থায় আপনি কেমন করে চিন্তা করেন যে যারা একটু ভিন্ন চিন্তা করে, বাউলের মতন, সাধকের মতন, ফকিরের মতন, তাকে কেন জায়গা দিবে সোসাইটি? সোসাইটি তো তার ভেতরকার যারা মানে টিপিক্যাল মধ্যবিত্ত যারা, তাদেরকেই জায়গা দিচ্ছে না। তাহলে যারা আরেকটু ভিন্ন চিন্তা করে তাদেরকে কোত্থেকে জায়গা দিবে? সো দেখেন, আমার কি মনে হয় জানেন, আমরা একটা লুপের মধ্যে পড়ে গেছি, হ্যাঁ, এবং এই লুপের থেকে বের হওয়াটা খুব কঠিন, সহজ না। কিন্তু এটা থেকে বের হওয়ার জন্য যে সদিচ্ছার দরকার, আমি আমাদের আলোচনার স্পেসে ওই সদিচ্ছাটা দেখতে পাচ্ছি না। মানে আমরা এত বেশি ঘৃণার বেশাতি করছি যে ভালোবাসা যে একটা জিনিস, সহ অবস্থান যে একটা জিনিস, মিউচুয়াল রেসপেক্ট যে একটা জিনিস, এই ব্যাপারটা এখন দুর্বলতা হিসেবে দেখা হচ্ছে। এন্ড দ্যাটস আ ভেরি বিগ প্রবলেম। আমরা আজকের আলাপটা মোটামুটি গুছায় নিই ভাই। আমি আপনার কাছে শেষ প্রশ্নটা করব, সেটা অনেকটাই আগের প্রশ্নটার সাথে কানেক্টেড। সেটা হচ্ছে যে আমাদের এখানে আফটার জুলাই আমরা একটা ভয়ঙ্কর ট্যাগিং এর রাজনীতি দেখছি, যে আপনাকে আমার পছন্দ হচ্ছে না, আমি আপনার একটা ট্যাগ দিয়ে দিলাম, আপনার আমাকে পছন্দ, আপনি আমাকে একটা ট্যাগ দিয়ে দিলেন। এই ট্যাগের উপরে অনেক ঘটনাও ঘটে গেছে। তো এই যে ধরেন এক ধরনের প্রতিশোধ নেওয়ার আকাঙ্ক্ষা, আচ্ছা এইটার ক্ষেত্রে আবার আমরা যেমন এই যে ৭১-এর পরপরও এই ধরনের প্রবণতাগুলো দেখছি। আবার এই বিচার প্রক্রিয়া নিয়েও যে আমরা বিভিন্ন ধরনের সমস্যাদায়ক একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা এই বিচারগুলোকে হাফ ডান অবস্থায় পাইছি। এখন এইখানেও আবার আফটার জুলাই এইখানেও বিচারের ক্ষেত্রেও কি আমরা এই ধরনের একটা টেন্ডেন্সি দেখতেছি কিনা? এবং ফাইনালি ধরেন এই আমরাও এই সোশ্যাল মিডিয়াতেও এখনো যে এই একটা গ্রুপ আর একটা গ্রুপের উপরে ঝাঁপায় পড়ার জন্য এই তাকে একটা ফ্যাসিস্টের দোষর একটা কমন ট্যাগ দিয়ে দেওয়া, তার সাথে হয়তো একটা মতের একটা ভিন্নতার কারণে সে এই ট্যাগিং এর রাজনীতিটাকে ব্যবহার করতেছে। এইটারে যদি আমরা একটু ডিজলভ করতে চাই, বা এই যে ধরেন বিচার প্রক্রিয়াটাকে আসলে একটু কথাবার্তার বাইরে, মানে আমরা তো বলি যে হ্যাঁ জাস্টিস আছে ইত্যাদি, আসলেই যদি আমরা আসলে ট্রু জাস্টিসের কথা বলি বা নিয়ারলি যদি আমরা ওইখানে পৌঁছাতে চাই, এইটার ক্ষেত্রে করণীয় কি, এটা বুঝে শেষ করব। আপনার প্রশ্নের দুইটা অংশ, একটা হচ্ছে ট্যাগিং আর একটা হচ্ছে বিচার। আমি ট্যাগিংটা নিয়ে একটু বলি। দেখেন, ট্যাগিংটা কখন হয়? ট্যাগিংটা যখন হয় যখন আপনি আরেকজনের সাথে যুক্তিতে পারছেন না, আপনি মনে করছেন যে সে কি বললো আমি তার সাথে এঙ্গেজ হব না, আমি তাকে ব্যক্তি হিসেবে অ্যাটাক করব, তখনই তো ট্যাগিংটা হয়। তো ফলে কাউকে শাহবাগী ট্যাগিং দেওয়া হচ্ছে, কাউকে হেফাজতি ট্যাগিং দেওয়া হচ্ছে, কাউকে ধরেন ফ্যাসিস্ট ট্যাগিং দেওয়া হচ্ছে। তো এই যে ট্যাগিংগুলো, এইটা হচ্ছে যে এটা প্রমাণ করে যে রাজনীতিতে আসলে আলাপ আলোচনা খুব দুর্বল, ব্যক্তিগত পর্যায়ে লিমিটেড, এর বাইরে আমরা কিছু চিন্তা করতে পারছি না, এটা সহজ হাতিয়ার। ট্যাগিংয়ের একটা আবার আরেকটা ইম্প্যাক্ট আছে, সেটা আমি বলি। যখন একসাথে বহু মানুষ একসাথে একই রকম ট্যাগিং হওয়া শুরু করে, তারা নিজেরাই কিন্তু সাবকনশিয়াসলি একটা গ্রুপ বানায় ফেলে। তো ফলে আপনি ধরেন আজকে মনে করতেছেন যে একজনকে আপনি ফ্যাসিস্টের দোষর বলে বলে থামাই দিবেন, হ্যাঁ, আপনি এটা যখন একটা নির্দিষ্ট সংখ্যক মানুষকে করবেন, ওই নির্দিষ্ট সংখ্যক মানুষ তখন নিজেরাই একত্রিত হয়ে আপনার বিরুদ্ধে একটা ক্ষমতা আকারে দাঁড়াবে।
এই সেম জিনিস শিবিরের ক্ষেত্রে ঘটেছে। যখন শাহবাগ আন্দোলনের পরে ওই সময় তো দুটো ট্যাগিং খুব জনপ্রিয়, একটা হচ্ছে শাহবাগী আর একটা হচ্ছে যে শিবির। তো শাহবাগী হইলে তার অধিকার নাই, শিবির হলে তার অধিকার নাই, এবং দুই পক্ষই তো একজন আরেকজনকে করা শুরু করলো। আপনি এখন যদি খেয়াল করে দেখেন, হ্যাঁ, কিছু লোক কিন্তু মানে ওই যে আমাকে ওইভাবে ট্যাগ দিচ্ছে জন্যই অন্যজনের সাথে একটা সহমর্মিতা ফিল করছে, ক্লোজ হচ্ছে। এই ক্যান্সেল কালচারের নিয়মটাই এরকম। ক্যান্সেল কালচার যেই ব্যবহার করবে সে আসলে ওইটা ব্যবহার করে তার শত্রু তৈরি করে। ওই যে বলে না যে মানে শ্রীকৃষ্ণর জন্ম হচ্ছে যখন মানে তাকে মারার চেষ্টা করা হচ্ছে, তো আপনি তো ট্যাগ করেন আপনার শত্রুকে মারার জন্য, বেসিক্যালি আপনি ট্যাগ করে শত্রুকে শক্তিশালী করেন, এটা একটা ব্যাপার। দ্বিতীয় যে পার্টটা, বিচারের যে আলাপটা, সেইটার ক্ষেত্রে দেখেন আমাদের সোসাইটিতে বিচার অলওয়েজ একটা পলিটিক্যাল কনসেপ্ট, এটা জাস্টিসের কনসেপ্ট না। আপনি যদি জুলাইয়ের কথা চিন্তা করেন, জুলাই কিন্তু হইছে মানুষের প্রাণের মর্যাদার জন্য, মানে আমাকে মেরে ফেললি কেন, আলটিমেট কিন্তু জুলাইয়ের জায়গাটা ওইটাই, যে তুমি আমাকে মারতে পারবা না, মানে তুমি যাই করো, তুমি ক্ষমতা নাও, ক্ষমতা বানাও, টাকা বানাও, এই করো, বাট আমার প্রাণের মূল্য সব থেকে বেশি, নাগরিকের প্রাণের মূল্য সব থেকে বেশি। সেই নাগরিক মাদ্রাসার ছেলে হতে পারে, সেই নাগরিক মসজিদের ইমাম হতে পারে, সেই নাগরিক স্কুল কলেজের ছেলে হতে পারে, এমনকি সেই নাগরিক জঙ্গিও হতে পারে, কিন্তু তুমি আমাকে মারার অধিকার পাও না। এই তো মানে জুলাইয়ের যদি একদম কোর কনসেপ্টে যাই, অনেকে বলে বৈষম্য ওই, সেগুলো হচ্ছে ফেনোমেনা, বাট মূল আলাপটা হচ্ছে প্রাণের আলাপ। এই প্রাণের আলাপ কি জুলাই সনদে আসছে? আপনার প্রাণ রক্ষা হবে কেমন করে, এই আলাপটা কিন্তু জুলাই সনদেও আসেনি, পরবর্তী সংস্কারের আলাপেও আসেনি, পুরোটাই ছিল সিস্টেমকে কেন্দ্র করে। কিন্তু সিস্টেমের আলটিমেট অবজেক্টিভ কি, যে রাষ্ট্র হত্যা করবে কি করবে না, ওই জায়গাটাতে তো যাওয়া। দেখেন, তো যেইখানে আমরা দাবিটা ছিল আমার প্রাণের আলাপের, তো এইটার নিশ্চয়তার উপায় কি? বিচার, জাস্টিস, মানে হচ্ছে যার বিরুদ্ধে যতটুকু প্রমাণ আছে তাকে অতটুকুই শাস্তি দাও তার কাজের অনুযায়ী। আমাদের সোসাইটিতে আপনি যদি খেয়াল করে দেখেন, ৭৫-এর হত্যাকাণ্ড, জিয়াউর রহমান সাহেবের হত্যাকাণ্ড, পরবর্তীতে ধরেন যেটা এই যে ৭১-এর গণহত্যার হত্যাকাণ্ড, কিংবা এই যে জুলাইতে যে মাস কিলিংটা হলো, হ্যাঁ, সেইটারও প্রত্যেকটা ক্ষেত্রে আপনি বিচারের একটা প্যাটার্ন দেখবেন। একটা তো হচ্ছে যে বিচার খুব দীর্ঘমেয়াদী, বিচার ইন জেনারেল একটু দীর্ঘমেয়াদী হয়, কারণ আপনি কারো প্রাণের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন, সেটা সবসময় স্লো হতে হয়। কিন্তু আপনি যদি কোয়ালিটির কথা চিন্তা করেন, অলওয়েজ কম্প্রোমাইজ হয়। এবং কেন এই কম্প্রোমাইজটা হয়, কারণ কি জানেন? কারণ এই কম্প্রোমাইজগুলো করা সোজা, কম্প্রোমাইজ করতে কিন্তু বেশি কিছু লাগে না, কিন্তু প্রফেশনালিজম নিশ্চিত করতে অনেক হার্ডওয়ার্ক করতে হয়। তো আপনি যদি এই বিচারটাকে ঠিকভাবে করতে চান, তার জন্য যে পরিমাণ হার্ডওয়ার্ক, ডেডিকেটেড লোক দরকার, ডেডিকেটেড তদন্ত দরকার, অনেস্টি দরকার, আয়নায় নিজের চেহারা দেখা দরকার, সেইটা করবেন না জন্যই তো আপনি কম্প্রোমাইজ করেন। এবং সেটাই হচ্ছে। তো আমরা এটাতে একটা জিনিস বুঝি না কি জানেন, সেটা হচ্ছে যে আপনি যদি সোসাইটিতে বিচার না করেন, সোসাইটিতে ক্ষত থেকে যায়, ওই ক্ষত নিয়ে আপনি রাজনীতি করেন। ওই প্রগৈতিহাসিকের ভিক্ষু চরিত্রের কথা মনে আছে আপনার? আপনি যদি প্রগৈতিহাসিক পড়েন মানিক বন্দ্যোপাধ্যায়ের, সেখানে ভিক্ষু বলে একটা চরিত্র আছে, সে ভিক্ষা করে এবং তার একটা ঘা আছে, সেই ঘা দেখায় ভিক্ষা করে, সেই ঘায়ের ট্রিটমেন্ট করায় না। আমাদের সোসাইটির এই অবস্থা, এখন রাজনীতির এই অবস্থা, যে আমরা এই বিচার না করে, বিচারের বড় বড় কথা বলে ঘাটাকে জিয়ে রাখতেছি যাতে আমি রাজনীতি করতে পারি। এটা আওয়ামী লীগ করছে, এটা বিএনপি করছে, এটা জামায়াতও করছে, এবং এটা ভবিষ্যতেও করবে। তো তাহলে আমাদের জায়গা থেকে আমরা কি বলবো? আমরা কিন্তু খুব ওইভাবে, মানে নাগরিকের জায়গা থেকে যদি চিন্তা করেন, আমাদের কিন্তু ওই ক্ষমতা শো করার একটাই সময় আসে, ইলেকশনের সময়। তো এর বাইরে মানে নাগরিক পাওয়ার সোসাইটিতে খুবই লিমিটেড, খুব একটা বেশি কিছু করার নেই। অ্যাট বেস্ট আমরা লিখতে পারি, আমরা কনসিয়ান্সের জায়গা থেকে ওপেন থাকতে পারি, নিজের বিবেকের কাছে ক্লিয়ার থাকতে পারি যে দিস ইজ রং, এবং সেটা বলা। আলটিমেটলি একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, হ্যাঁ, যদি কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করে, সে ধরেন আওয়ামী লীগ হোক, সে পুলিশ হোক, বা জুলাই আন্দোলনে যে আন্দোলন করছে সেও যদি করে, সেটা বিচার হতে হবে। এইটা ছাড়া সোসাইটিতে আপনি সামনে কখনোই আগাতে পারবেন না। এবং এই কারণে দেখেন, আমরা প্রতিবার একটা করে আন্দোলন করি, একটা সাকসেস পাই, আবার জিরো থেকে শুরু করি। খেয়াল করে দেখছেন, ৭১ অত বড় গণহত্যা হইল, একটা রাষ্ট্র পাইলাম, আবার আমরা ওই শুরুর আলাপে চলে গেছি। ৯০-এর গণ অভ্যুত্থান হইল, হ্যাঁ, একটা আপাত দৃষ্টি একটা গণতন্ত্র আসলো, কিন্তু আবার ওই শূন্যতে চলে আসছি। ২৪-এও সেম, আবার শূন্যতে চলে আসছে। আমি লাস্ট একটা এক্সাম্পল দিয়ে শেষ করি। যেমন ধরেন তুরাগের যে ঘটনাটা ঘটলো, তুরাগে ২টা মানুষ মারা গেছে, হ্যাঁ। এখন
এই যে মৃত্যুর যে ঘটনাটা, এটা নিয়ে আওয়ামী লীগ তার জায়গা থেকে প্রোপাগান্ডা চালাইছে, পুলিশ তার জায়গা থেকে অস্বীকার করছে, হ্যাঁ, সরকার তার জায়গা থেকে নীরব থাকছে, সিভিল সোসাইটি যে কোনো এক পক্ষে গেছে বা ইগনোর করছে। এই দুইজনের ব্যাপারে আপনি ফরগেট অ্যাবাউট আওয়ামী লীগ বিএনপি, থিঙ্ক দেম অ্যাজ এ সিটিজেন। সে তার মৃত্যুর কেন তদন্ত হবে না? আমরা তো দেখছি পুলিশ তো এইভাবেই একটা সময় ধরেন মানে শিবিরকে মেরেছে, বিএনপির ছাত্র দলের লোককে মেরেছে, মেরে বলছে যে আরে অমুক তো এই, হ্যাঁ। তাহলে এই ক্ষেত্রে কেন ব্যত্যয় হবে? যে কোনো মৃত্যুর তদন্ত হতে হবে এবং সেইটার বিচার হতে হবে। এই কমন জায়গাতে যদি আমরা না পৌঁছাই, আমরা যদি মৃত্যুগুলোকে চিন্তা করা শুরু করি সে আমার পক্ষের না তার পক্ষের, সিলেক্টিভ জাস্টিসে যদি যাই, ওই সোসাইটি কখনো বিকাশ হয় না। সো আমার সামারিটা হচ্ছে যে এর থেকে উত্তরণের একটাই উপায়, সেটা হচ্ছে যে হিউম্যান রাইটসের ক্ষেত্রে সিলেক্টিভ না হওয়া, বিচারের ক্ষেত্রে সিলেক্টিভ না হওয়া, এবং এটা অর্জনের উপায় হচ্ছে এডুকেশন। আর কোনো ওয়ে নেই। আপনি অন্য কোনোভাবে সোসাইটিতে বিচার নিশ্চিত করতে পারবেন না যদি না আপনি ওই সোসাইটিকে জাস্টিসের ইম্পর্টেন্স সম্পর্কে সচেতন না করেন। আর একটা সোসাইটি টিকেই থাকে বিচারের উপরে, এবং আপনি কোনো রাষ্ট্রও বানাতে পারবেন না যদি ওই রাষ্ট্রে বিচার না থাকে। এটা সিভিলাইজেশনাল ট্রুথ, এইটাকে না অস্বীকার করার কোনো উপায় নাই। সো আমরা একদম প্রথম যেখানে আলাপ শুরু করেছিলাম ওইখানে গিয়ে শেষ করি। আমি যখন 3টা জাতীয়তাবাদের কথা বলছি, দেখেন 3টা জাতীয়তাবাদ বাংলাদেশে বাস্তবতা, এটা থাকবে, এটা কেউ কাউকে ধ্বংস করতে পারবে না। কিন্তু এই 3টা জাতীয়তাবাদের এই সংঘর্ষে দেশকে যদি বাঁচাইতে চান, রাষ্ট্রকে যদি বাঁচাতে চান, তাহলে আপনার 2টা জিনিস কোর লাগবে। একটা হচ্ছে নির্মোহ নিরপেক্ষ ইলেকশন, আর একটা হচ্ছে বিচার। এই 2টা যদি কন্টিনিউ না করে, এই 3 জাতীয়তাবাদ ইভেনচুয়ালি দেশের 12টা বাজাই দিবে। আর যদি এই 2টা জিনিস আমাদের ঠিক হয়, আমরা যদি ঠিক করতে পারি আগামী 10-15 বছরে, তাহলে এই 3টা জাতীয়তাবাদ কোএক্সিস্ট করবে এবং তারাই একজন আরেকজনের ক্ষমতাকে চেক অ্যান্ড ব্যালেন্সে রাখবে। আমরা যেটা চেক অ্যান্ড ব্যালেন্সের রাষ্ট্র চাচ্ছি। এখন দেখার বিষয় ইন হুইচ ওয়ে উই গো। আসিফ বিন আলী, অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আসলে আমরা এই ধরনের পাওয়ারফুল আলাপ খুব একটা পাই না। আজকে আপনি আসলেন ঢাকা পেপারসে প্রথমবারের মতো, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আপনার শোতে আমন্ত্রণ জানানোর জন্য, ঢাকা পেপারসকেও ধন্যবাদ এবং এই আলাপের সুযোগটা করে দেওয়ার জন্য। দর্শক, আমরা যেমনটা বলছিলাম, আমরা কিন্তু পুরা জুলাই মাস জুড়েই এই আলাপগুলোই করতে চাই। সামনের দিনে এই ধরনের আলাপগুলো দেখার জন্য ঢাকা পেপারসের সাথেই থাকুন।